আপনার কি মনে হয় চোরকি ভুল কি করছে? আমাদের 70-80% ইউজার সরে যায় শুধুমাত্র এই টেকনিক্যালি এই জিনিসটা নো হাউটা না থাকার কারণে। যখন সবাই চলে আসবে এবং সবার কাছেই ভালো ভালো শো আছে এরকম হবে, তখন যে জিনিসটা কিরকম হবে ল্যান্ডস্কেপটা আপনার মনে হয়? যেই মার্কেটে পাইরেসিটা নর্মাল একটা বিষয় ছিল, মানুষ গান ফ্রি, সফটওয়্যার ফ্রি, দুনিয়ার সবকিছু ফ্রি, এবং এটা মনে করে মানুষের অধিকার। আপনার কি মনে হয় 11 কোটি টাকার ওই বাজেটের একটা সিনেমায় আসলে মিসম্যানেজমেন্টের কারণে এবং টাকা ইভেনচুয়ালি না পাওয়ার কারণে কত পার্সেন্ট আসলে লস হয়? আমি তো অনেক ভালো সিনেমা এখন প্রডিউস যদি করে ফেলতে পারি, এবার যেই হল হচ্ছে তেরা, সে সাপোর্টও দিবে না, সার্ভিসও দিবে না, আবার কোনো কিছু করবে না, কিন্তু টাকা খাবে। এখন আমার গেমটা কি? আমি তোমাকে সিনেমা দিব না। যখন ভাইয়া কেউ একজন ইউটিউবে ফ্রিতে কন্টেন্ট বানায়, তখন তার একটা প্রোডাক্ট একটা পেইড প্ল্যাটফর্মের ভিতরে নিলে কাস্টমার কনভার্ট করতে কষ্ট হয়, কারণ ওরা তো আমি নর্মালি ফ্রিতেই দেখি। মানে আমার অনেক পছন্দের কন্টেন্ট আছে ফ্লপ করছে চরকিতে, মানে এইটা আমি দেখে মানে আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে যে ও আমি যদি এখানে চোরকি কন্টেন্ট ছাড়ি, তারপর 50 টাকা করে টিকিট বেচি, এটা ধরার কোনো ওয়ে আছে নাকি? আর এটাকে আমি সিঙ্গেল স্ক্রিন বললে এমন কি কি আপনি রেগুলার ফেস করেন যেগুলা নিয়ে আপনার মনে হয় যে এগুলার সলিউশন হিসেবে এই এই ব্যবসা থাকলে ভালো হইতো? আপনার মুভিটা কে অ্যাপ্রুভাল দিচ্ছে? আসলে আমার কন্টেন্ট রিজেক্ট করছে, এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। আপনার ফিল্মটা থেকে কি এক্সপেক্ট করবে? আর ওইটার ইকোনমিক্স যদি বলতে চান ওইটাও বলতে পারেন, যে কত টাকার কি হচ্ছে। বলেন, কেমন আছেন? ঠিকঠাক। ঠিকঠাক কেন? কারণ হচ্ছে সময়টা আসলে ঠিকঠাক থাকার জন্য সময়, কারণ এখন অনেক ভালো আছি এটা বলাটাও একটা ডিফিকাল্ট, কেন এত ভালো আছি। অনেক খারাপ আছি এটা বলাও ডিফিকাল্ট, কেন অনেক খারাপ আছি। ঝামেলা আছে। হচ্ছে এখন ট্রানজিশন পিরিয়ডে একটা হালকা লেভেলে ঠিকঠাক, বোঝা গেল না ও কি করতেছে, তারপরে পরিস্থিতি ভালো হলে বলা যাবে রিস্ক ফ্রি থাকা, যত রিস্ক ফ্রি থাকা যায়। একটা কন্টেন্ট চরকিতে আমি বেচতে চাই, কিভাবে এই প্রসেসটা কি? এটা একটা পুরো আন্ধার টাইপের প্রসেস আর কি। কারণ এটা হয় কি যে আমরা কোথাও অফিসিয়ালি ওইরকম ডিক্লেয়ার করি নাই যে দিস ইজ দ্য প্রসেস, এটা করলে তুমি চরকির কন্টেন্ট এখন হয়ে যাবে, এটা করি নাই। কারণ এইটা করা না নর্মালি, হ্যাঁ, কারণ এইটার জন্য কেন করা যায় না, এটা করলাম, তারপরে যেই পরিমাণ সাবমিশন হবে প্রত্যেকটা সাবমিশনকে তো রেসপেক্ট করতে হবে। সে ভালো গল্প দিক খারাপ গল্প দিক, যে গল্প দিচ্ছে তার কাছে কিন্তু এটা বেস্ট। তো আমাদের কাছে কি, আমাদের কাছে তো আমরা বছরে হয়তো এতগুলা প্রোডাকশন করতে পারবো, তো আমাদের ওইটার মধ্যে সবচেয়ে বেস্টটা বাছাই করতে হয়। কিন্তু বাকিগুলা কি খারাপ না, হয়তো আমরা যেটা চাচ্ছি সেটা না। তো একটা গল্পের খারাপ ভালো তো ওইভাবে ডিফাইন করা যায় না, কারণ প্রত্যেকটা গল্পের ইউনিকনেস আছে। তো এই বাকিগুলাকে কি বলবো, এখন কোনো প্রসেস ডিক্লেয়ার না করেই যে পরিমাণ প্রেশার আসে, তার হয়তো খুবই মানে 10% আমরা আসলে ওইটা কভার করা সম্ভব হয়। বাকিগুলো হয়তো আমরা খুব ভালো করে চাইলেও করতে পারি না, হয়তো টপ লাইন দেখে মনে হয় যে না এটা করে ফেলছি, না এটা করা উচিত হবে না, অথবা দিস ইজ নট দ্য রাইট টাইম টু প্রডিউস ইট। তো এই কারণে ওই জিনিসগুলো ইয়ে করা হয় না। কিন্তু যারা নতুন ডিরেক্টর তারা তো কত আমাদের সাথে কানেক্ট হচ্ছে, এবং চরকিতে কিন্তু সেলিব্রিটি ডিরেক্টরের পাশাপাশি কিন্তু অনেক নতুন ডিরেক্টরও কিন্তু কাজ করতেছে। তাহলে কিভাবে কানেক্ট করে, কোথাও না কোথাও একটা কানেকশন তৈরি হয়, সেটা কিভাবে হয়, এটা বায়ো বিয়ে হতে পারে আর কি। এই আপনারা কি চান যে একজন আগে পুরো জিনিস বানায় ফেলছে, এরপরে এসে আপনাদের বলছে যে এই জিনিস বানাইছি আপনারা নিবেন নাকি আমি ভাবছি গল্প এখন আমি বানাবো, চরকি টাকা দিবে তারপর বানাবো? মানে বেসিক্যালি আমরা যখন অরিজিনালস করি তখন আসলে আমরা টাকা দেই, তো টাকা দেওয়ার জন্য তো আগে ওই প্রসিডিউরগুলো আসলে মেনটেন করতে আমরা কনফার্ম হইতে চাই যে এই প্রজেক্টটা আসলে ওয়ার্ক করবে। পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রি কিন্তু এটা কনফার্ম করতে পারে না, এটা হলিউড বলিউড ব্লা 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 যত ইন্ডাস্ট্রি হোক না, কিন্তু কেউ কনফার্ম করতে পারবে না এই প্রজেক্ট হিট করবে কি করবে না, কারণ এটা একটা ইমোশনাল প্রোডাক্ট। সো এটা কখন হিট করবে না কেউ জানে না, কিন্তু কিছু প্যারামিটার থাকে, এই সার্টেন প্যারামিটারগুলো আমরা বোঝার চেষ্টা করি যে এগুলোর মধ্যে আছে কিনা, এই প্রজেক্টের মধ্যে আছে কিনা। দেন ওইটার উপরে বেস করে আমরা আসলে কমিশনিং ডিসিশনটা নেই যে এটাকে আমরা ইনভেস্ট করবো কি করবো না। আবার এরকম আছে যে আমাদের মনে হচ্ছে এটা ভালো করবে, কিন্তু উই আর নট কনফিডেন্ট, সেক্ষেত্রে আমরা বলি যে মেবি তুমি নিজে রিস্ক নিয়ে বানায় নিয়ে আসতে পারো, তারপরে যখন প্রিভিউ হবে আমরা যখন দেখবো এখন তুমি যা এক্সপেক্ট করতেছো মেবি তার চেয়ে বেশি দামে আমরা কিনে নিতে পারি। আমার সাথে যেটা হয়েছে আমি বানাই নিয়ে দিছি। আমি চোরকে একটু প্রশংসা করি, তারপরে আমি আপনার প্রশ্নটা করব। হঠাৎ করে আমি র্যান্ডমলি একদিন একটা মেইল পাইছি, চোরকির থেকে একজন মেইল করছে যে হাই ভাইয়া
our paths never cross but we like you and then here is this coupon চরকির 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশনের জন্য র্যান্ডম কিন্তু র্যান্ডম আমিও তাকে চিনি না সেও আমাকে চিনি না আমাদের কখনো দেখা হয়নি র্যান্ডমলি আমি দেশের বাইরে থাকি আমি চরকি কখনো কনজিউম করিনি বাট কুপনটা পাওয়ার পরে আমি কনজিউম করছি তারপর আমি উৎসব দেখছি খুবই ভালো লাগছে আমার এখন আমার 3 মাস এখনো চলতেছে খুব বেশি আগের কথা না তো ওয়েল ডান সো ভালো হয়েছে ব্যাপারটা আমার খুব ভালো লাগছে ব্যাপারটা দেখতে এখন আপনি আমাকে বলেন স্যার আসেন আমরা একটু একটা রোল প্লের মতো মনে করেন আমার একটা শো আছে আমি রিয়েল সিনারিও বলি আপনাকে সো বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক লঞ্চ হয়েছে মনে করেন আমি পিচ করতে আসছি আপনার কাছে বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক লঞ্চ হয়েছে আপনাদের কম্পিটিটর একটা প্ল্যাটফর্মে যাই না কম্পিটিটর বলেন নাকি বঙ্গ অত চলে নাই বা চলছে এরকম আমার কাছে একটা শো আছে নাম হলো ফাউন্ডার্স ডে যেটা আমরা এই মুহূর্তে ইউটিউবে করি যেখানে আমি আমিন আরও 3-4 জন আয়মান রাফায়েত ভাই এবং আরও 2-1 জন ইনভেস্ট করতে যারা আগ্রহী বাট যাদের অত টাকা নাই ধরেন অল্প সংখ্যক তারা বসে এবং ইয়াং ফাউন্ডার্সরা এসে ইনভেস্ট করে আমরা এই মুহূর্তে এটা ইউটিউবে পাবলিশ করি এবং ফেসবুকে পাবলিশ করি আপনার যা জানতে চান আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি চাই এটা আমি চরকিকে বেচবো এটা আমি আপনাকে বললাম এখন নেক্সট কি হবে আচ্ছা নেক্সট এমনিতে আমি যদি আসলে আমাদের অনেকগুলো পিচিং প্রসিডিউর আছে আর কি শুরুতে হচ্ছে প্রাইমারি পিচিং প্রথম হচ্ছে কানেকশনটা কিভাবে ঘটে আমাদের এমনি কাস্টমারের নাম আছে এখানে অনেকে ফোন করে বলে আমাদের একটা গল্প আছে এটা আছে ওইটা আছে এরকম বলে আমাদের ফেসবুক পেজ ইনস্টা সব কিছুতেই অ্যাক্টিভ একটা টিম এটার পেছনে কাজ করে কমিউনিকেশনের জন্য এছাড়াও মার্কেটে যারা ইন্ডাস্ট্রিতে অলরেডি কাজ করে তারা জানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা কন্টেন্ট রিচ করা যায় তখন রিচ করা যায় সামহাউ রিচ করা যায় এটা এরকম কখনো হয় না যে একদমই আমরা রিচের বাইরে এটা কখনোই হয় না কারণ এটা দেশের বাইরে থেকেও কেউ যদি কাস্টমার কেয়ারে নক দিয়ে বলে যে আমি আসলে একটা গল্প পিচ করতে চাই তার সাথে কোনো না কোনো কানেকশন ঘটবে এটা একটা শুরুটা বলে নিলাম আর কি এখন কোন একটা প্রজেক্টটা আমাদের শুরুতে যেটা হয় প্রাইমারি পিচিং হয় সো প্রাইমারি পিচিংয়ে কন্টেন্ট টিম ফার্স্ট যেটা করে যাচ্ছে এটা তো নানান ফরম্যাটে আসে লাইক আপনার একটা ফরম্যাট আপনি ক্রিয়েট করছেন এখন ওইটা আমাকে জাজ করার জন্য আমার ফরম্যাটের মধ্যে একটা প্রেজেন্টেশনটা আসতে হবে তো ওরা কি করে ওরা একটা প্রেজেন্টেশনের ডেকটা ইটস আ ফরম্যাট ইটস আ প্লেস হোল্ডার এটা প্রোভাইড করে যে ঠিক আছে তোমার যেই আইডিয়াটা থাকুক না কেন আপনি বলছেন ফিকশন একটা আইডিয়া আরেকজন হচ্ছে ফিকশন একজন সিরিজ ফিল্ম যে কোনো ফরম্যাটের কন্টেন্ট হোক না কেন ও আসলে এই ফার্স্ট পিচিং ফরম্যাটে ও আসলে পুরো জিনিসটা রেডি করে দেয় রেডি করে সাবমিট করে অফিসে কি কি ধরনের ইনফরমেশন থাকে ভাই ভিতরে মেইনলি থাকে হচ্ছে প্রজেক্টের লগলাইন কি লগলাইন কি জিনিস লগলাইন হচ্ছে যে আমি জাস্ট 2-3টা সেন্টেন্স মানে আমি টেকনিক্যালি বলতেছি না জাস্ট বোঝার জন্য বলছি টেকনিক্যালি বলতে গেলে এটার ডেফিনেশন দাঁড়াবে অন্য একটা লেভেলে আমি জাস্ট সাধারণভাবে বোঝার জন্য বলছি লগলাইন হচ্ছে একটা প্রজেক্টকে আমি যদি ওয়ান লাইনার একটা ফরম্যাটে ফেলি ওকে আমি উৎসব দেখছেন এখন যদি আমি বলি উৎসব কি 3 লাইনে আপনি কেমনে উৎসবকে ডিফাইন করবেন তো ওইটা প্রথম আগে পড়তে হয় যে আমরা ইন্টারেস্ট লাগতেছে কিনা লগ লাইনে সো লগ লাইনটা হচ্ছে ওই খুবই শর্ট ফর্ম অফ সিনপসিস ওকে মানে এটা জিস্টটা আর কি এটা ওয়ান লাইনার বলি আমরা তো আমাদের শোটা হবে হচ্ছে যে আমরা ছোট ফাউন্ডারদেরকে আর্লি স্টেজে ফান্ডিং দেই হ্যাঁ এটাই ঠিক হবে আছে এইটা নিয়ে একটা শো এটা নিয়ে একটা শো হ্যাঁ শোটা নন ফিকশন শো নন ফিকশন রিয়েলিটি শো এই 3টা লাইন পেয়ে গেলাম পেয়ে গেলাম এইটা পাওয়ার পর আমার প্রথম চিন্তা কি হবে যে আচ্ছা এইটা নন ফিকশন শো তো অনেক হয় এটা ইউনিকনেস কি ওকে ইউনিকনেস বলতে আমরা বলতে পারি যে এরকম শো খুব বেশি হয় না বাংলাদেশে ইন্টারন্যাশনালি আমরা হতে দেখি বাট খুব বেশি হয় না ইয়াং ফাউন্ডার্সদেরকে সাপোর্ট করার মতো অত জিনিস নাই আমরা যেসব টেস্ট করি ওকে ঠিক আছে এটা টার্গেট অডিয়েন্স আমি পেয়ে গেছি জি যে কারা এটার প্রতি ইন্টারেস্টেড জি। ফাইন এরপরে আমার ফার্স্ট হবে যে এইটা কি সাবস্ক্রিপশনের কন্টেন্ট মানে এটা হচ্ছে আমার ফার্স্ট যেহেতু আমরা সাবস্ক্রিপশন বেস ওটিটি প্ল্যাটফর্ম জি যে এইটার ইউএসপি এই লেভেল হইতে হবে যেটা মানুষ টাকা দিয়ে পারচেজ করবে ও সো অনলাইনে কিন্তু মানুষের এই পারচেজিং বিহেভিয়ার উইয়ার্ড কিন্তু মানুষ একটা সিএনজিতে কিন্তু 200-300 টাকা দিয়ে দেয় কিন্তু 20 টাকার একটা অনলাইন পারচেজ করতে কিন্তু 100 বার ভাবে অথবা 100 টাকার একটা অনলাইন পারচেজ করতে 100 বার ভাবে স্পেশালি প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্টে সাবস্ক্রিপশন করার ব্যাপারে অনেক ধরনের কাজ করে কারণ এটা আসলে ফিকশন কাজ হ্যাঁ এটা কাজ করে তো এইটা কখন মানুষ করে কারণ ইউটিউবে 1000 আওয়ার অফ কন্টেন্ট কিন্তু এটার মধ্যে আওয়ার্স অফ কন্টেন্ট মানুষ দেখতে পারবে ভালো কন্টেন্ট আছে এটা বাদ দিয়ে কেন টাকা দিয়ে কন্টেন্ট দেখবে ওইটার আমার একটা ইউনিকনেসটা আচ্ছা লাগবে একটু সরি ইন্টারাপ্ট করি এটা হইলো এইটা এখন ধরেন এইটা আপনারা বললেন যে এই শোটা খুব পছন্দ হয়েছে বাট এটা নাই
তখন কি আপনি বলবেন যে এটা কিভাবে বাড়ায়, ইউনিকনেসটা কিভাবে বাড়ায়? তখন আমরা আসলে কি করব, আমাদের কন্টেন্ট টিম থেকে এই ফরম্যাটের মধ্যে 5টা মার্কিং আছে, যেটা লগ লাইন ঠিক আছে কিনা, সিনপসিস ঠিক আছে কিনা, এটার মধ্যে কোনো স্টার ইনভলভ আছে কিনা, সেটার ভ্যালুয়েশন চিন্তা করবে। লাইক এটার হোস্ট কে, হ্যাঁ এটা কে কাকে ইয়ে করতেছে, এই যে কয়েকজনের নাম্বার হলো সবাই স্টার, তাহলে এটার ভ্যালুয়েশনটা চিন্তা করবে। চিন্তা করার পরে তারপর প্রজেক্টের একটা মনে হলো যে না এটা আসলে মানে পরের স্টেজে যাওয়ার মতো, কিন্তু একটা প্রবলেম। তো কন্টেন্ট টিম কি করবে, 5টা প্রবলেম স্টেটমেন্ট বলবে, সলিউশনটা বলবে না। সলিউশন বললে তো ইনভলভ হওয়া শুরু করলো, ইনপুট দেওয়া শুরু করলো আর কি। হ্যাঁ, আসলে 5টা প্রবলেম স্টেটমেন্ট বলবো, ভাই আমার ভালো লাগছে কিন্তু এই 5টা প্রবলেম আছে, আপনার কাছে সলিউশন আছে? হ্যাঁ, তাহলে সলিউশন করে আসেন। ওকে, কিরকম প্রবলেম হয়? মানে এইটাই বললাম যে এটা খুব ভালো, বাট ইউটিউবের জন্য বেস্ট, নট ইন সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনের জন্য এটা বেস্ট করতে হলে কি করতে হবে, এটার মধ্যে এরকম একটা এলিমেন্ট থাকতে হবে। ধরেন সাকিব খানকে লাগবে কথার এরকম বললাম, একটা কন্টিনিউটি লাগবে, যে এটা শেষ হলো ওইটা, অথবা একটার মানে কোন একটা ব্যাপার লাগবে যেটা আসলে ফ্রি মার্কেটে পাওয়া যায়, অ্যাভেলেবল না। হ্যাঁ, মানে একটা ফিল্ম, যে কোনো ফিল্ম, এইটা তো ফ্রি মার্কেটে অ্যাভেলেবল না, ওটা পাইরেসি। কিন্তু নর্মালি তো মানুষ এটা হয়তো সিনেমা হলে যাবে, সিনেমা হলেও মানুষ এখানে পারচেস করে দেখবে, যখন ওটিটিতে আসবে তখনও দেখবে। এই যে এটা ফ্রি মার্কেটে এই সিনেমাটা নাই, এই কারণেই তো মানুষ সাবস্ক্রিপশন করতেছে। তো এই শোটার ইউএসটা কি, যে কারণে মানুষ আসলে কিনে দেখবে। সো ওইটা মানে এটা একটা বললাম। আর একটা হইতে পারে যে খুব ভালো, কিন্তু যে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে, আমাদের এর চেয়ে আরো বেটার টেকনিক্যাল লাগবে। তখন তো বলবে যে ঠিক আছে, বেটার টেকনিক্যাল মানে কি, এই ক্যামেরা ইউজ করতে হবে, এই লাইট ইউজ করতে হবে, অথবা এই ডিপি লাগবে, এই সিনেমাটোগ্রাফার এইভাবে ডিজাইন করবে, এরকম জিনিসটা মানে যে দেখে বোঝা যাবে যে এটা আসলে এই স্কেলের, মানে স্কেলটা তো একটা লেভেল হইতে হবে আর কি। তো এরকম আর ক্রিয়েটিভেও হইতে পারে যে সব ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিভে মনে হচ্ছে যে একটু দুর্বল, একটা এপিসোড দেখার পর পরের এপিসোড আগাবে না। আমরা যখন একটা শো ডিজাইন করি, আমরা কিন্তু চিন্তা করি না যে এই এপিসোডটা কি হবে, শুধু পরের এপিসোড পর্যন্ত ক্লিফ হ্যাঙ্গার আছে কিনা, এরপরে এই শোটা ফার্স্ট সিজন শেষ হওয়ার পরে এইটার কিন্তু পরের সিজনের আসলে লংজিভিটি আছে কিনা। মানে একটা শো একবার শেষ হয়ে গেলে, কারণ এটার পেছনে যে প্রমোশনাল কস্ট অ্যান্ড প্রমোশনাল এফোর্ট দেওয়া হয়, এইটা তো পরের সিজনে যদি মানুষের ওই ফিলিংটা তৈরি না হলে, একটা সিজনে আমরা যে পরিমাণ এফোর্ট দিই ওইটা আরো মিলে না, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিন্তু তখন প্রপার হয় না। তো আমরা চিন্তা করি যে এটা কি আসলে পরের সিজন পর্যন্ত যাওয়ার মতো সিরিজ, সেটা নন ফিকশন হোক ফিকশন হোক। তো তখন এই জিনিসগুলো নিয়ে ওরা বেসিক্যালি চিন্তা করে। ওকে, সো মেট্রিক একটা হচ্ছে এটার কতটুকু পারচেজিং ভ্যালিউ আছে, যে আমরা কি টাকা দিয়ে কিনবে নাকি, বিউটিফিকেশনের একটা লেভেল আছে, প্রোডাকশন ভ্যালিউ একটা আছে, কতটুকু স্টারডম, দ্যাট অলসো। হ্যাঁ, আবার উল্টাটাও হয়, মানে স্টারডমটাকে আমি এভাবে ডিফাইন করতে চাই না, কারণ হচ্ছে যে ওখানে আসলে এক্স ফ্যাক্টর চিন্তা করা হয়। এক্স ফ্যাক্টরটা কি, আমাদের একটা শো আছে, সেটা নাম হচ্ছে শাটি কাপ। এইটা কিন্তু আমরা শুরুতেই প্রডিউস করিনি, আমাদের কাছে একটা লেভেলে শুট হয়ে যাওয়ার পরে আমাদের কাছে ফুটেজ পাঠাইছে, নট ট্রেলার, নট টিজার, নট পিচিং ডেক, কয়েকটা ফুটেজ পাঠাইছে একজনের মাধ্যমে। আমি ফুটেজ দেখে মানে বোকা হয়ে গেছে আর কিছু, মানে কারণ হচ্ছে যে এত ইউনিক ফুটেজ, তাও সেটা রাজশাহীর মতো একটা জায়গায় শুট করা, ঢাকাতেও না। মানে আমরা সবসময় চিন্তা করি ঢাকা হচ্ছে সবচেয়ে বেস্ট, এটা সেটা, আসলে সারা দেশে তো বাংলাদেশের ট্যালেন্ট আছে। তো রাজশাহীতে শুট করা, আমি একটা শট দেখে খুবই পাগল হয়ে গেছিলাম। হচ্ছে অনেকগুলো গরুর মধ্যে দিয়ে ক্যামেরা ঢুকে গেছে, যেই রকম ইন্টারেস্টিং শট আসছে, মানে এই শট যে নিতে পারে তার মানে সে আরো অনেক কিছু মাথায় আছে। দেন ওদের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে, শাটি কাপ তো হিউজ হিটও করছে আমাদের এখানে। শাটি কাপের ইউনিকনেসটা কি, একটাও স্টার কাস্ট নাই আসলে কি। হ্যাঁ না, এটা একটা বড় ইউনিকনেস, কিন্তু যে একটা হচ্ছে ব্রিলিয়ান্ট ভিজুয়াল, সো অরিজিনাল, মানে অথেন্টিক প্রোডাকশন, এইটা আর হচ্ছে এইটার মধ্যে মানে এক্স ফ্যাক্টরটা হচ্ছে কোনো স্টার কাস্ট না। যদি একজন ক্যারেক্টারও পরিচিত থাকতো তাহলে কিন্তু এটার ইউনিকনেসটা এই নাম্বারে কিন্তু চলে যেত, যে আচ্ছা ঠিক আছে একজন পরিচিত দেখা গেছে, তার মানে এটার আর ওই ভ্যালু, মানে সবাই নতুন। তো এটা তো একটা ডিসরাপশন না, যে অডিয়েন্সের কাছে যে একটাও মানে একটা যখন একটু পরিচিত থাকবে তখন ওর উপর বেস করে প্রমোশনটা ডিজাইন হইতো, সেটার চেয়ে বরং কেউই স্টার কাস্ট না, সবাই নতুন, এইটার স্লেটের একটা আলাদা নতুন ভ্যালু আছে। ঠিক আছে, এই কারণে স্টার কাস্ট থাকতেই হবে, বিষয়টা এরকম না, ইউনিক কিছু থাকতে হবে। সো একটা শো যখন আপনি বলেন হিট, সুপার হিট,
আর 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 কোনো টার্ম আছে? ভাইরাল না, ভাইরাল তো নাই, হিট, সুপারহিট, ব্লকবাস্টার, মেগা হিট, এইসব নানা হিট, আমরা যদি এগুলা ডিফাইন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আপনার জন্য হোয়াট ইজ লাইক সাকসেসফুল শো, কোনটা কম সাকসেসফুল, এটার মেজারমেন্টটা কি? আমাদের কাছে মানে মেইন পয়েন্টটা হচ্ছে মানে কত ইউনিক সাবস্ক্রিপশন, নিউ অ্যাকুইজিশন, বেসিক্যালি ইউনিকটা যদি আমি ওভাবে নাও বলি, নিউ অ্যাকুইজিশনটা কাউন্ট হয়েছে ফার্স্ট মান্থে। একটা কন্টেন্ট কিন্তু ফার্স্ট মান্থে চলে যায় না। আজকে থেকে 1 বছর পরে যে শাটি কাপ দেখতে বসবে অথবা উৎসব দেখতে বসবে, এতদিন দেখে নাই, তার কাছে এটা কিন্তু নতুন প্রোডাক্ট, কারণ ও দেখে নাই। কিন্তু এটা যদি ফ্রি মার্কেটে থাকতো এটা পুরোনো প্রোডাক্ট হয়ে যেত, কারণ সবাই দেখে ফেলছে। তো এইটার আমরা ফার্স্ট মান্থ একটা কানেক্ট করি যে যেই দিন রিলিজ হয়েছে এরপর থেকে 1 মাস, কারণ আমরা প্রতি মাসে নতুন কন্টেন্টটা একটু বড় বড় কন্টেন্ট দেই, তো পরের মাসে তো আবার নতুন কন্টেন্টের হাইপটা শুরু হয়ে যায়। এই 1 মাস কি পরিমাণ সাবস্ক্রিপশন এটার মধ্যে নিউ অ্যাকুইজিশন আসছে ভাই কিরকম আসে এটা কি বলা যায়? এটা আমি ধরেন উৎসব এর মতো কোন একটা সিনেমা যখন রিলিজ পায় চরকিতে, তখন এটা কি লাখে নাকি মাল্টিপল লাখে? না লাখে এত না, কারণ সাবস্ক্রিপশন ভ্যালু আমাদের একটু হাই। হ্যাঁ। মানে হাই বলতে এটা বুঝাচ্ছি যে কোয়ালিটি সাবস্ক্রিপশন ভ্যালুটা আমাদের 3 মাসের মানে সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 280 টাকা এরকমের মতো আর কি। হ্যাঁ, আর 1 বছরেরটা হচ্ছে 800 এরকম সামথিং, মানে অফারের উপরে চলে এক সময় একটা। দেশের বাইরে আবার এটা অনেক আরেকটু হাই প্রাইস, এবারে ডলারে, যেহেতু এটা 3 মাসের জন্য, এটা 1 মাসের জন্য $9, আবার 1 বছরের জন্য $50 এরকম, অথবা 3 মাসের জন্য $9, একটা সময় একটা প্রাইসিং মডেল থাকে। তো আমরা পার্টিকুলার ওই সময়ে বাংলাদেশের সাবস্ক্রিপশন নাম্বার কাউন্ট আর ইন্টারন্যাশনাল সাবস্ক্রিপশন নাম্বার কাউন্টের একটা ডিফারেন্ট হিসাব আছে। তো আমরা এটা লাখে না, ডেফিনেটলি লাখ হইলে তো বড় নাম্বার চলে আসবে আর কি ফার্স্ট মান্থে। এত বড় সাবস্ক্রিপশন মার্কেট এখনো হয় নাই, কিন্তু ওই দিকে যাচ্ছে। ওকে আমি যদি আরেকটু ভেঙে বলি, সেটা হচ্ছে কোন প্রোডাক্টটা থেকে আপনি সবচেয়ে বেশি সাবস্ক্রিপশন? এটা তো তোমার শো হওয়ার কথা না, হাইয়েস্ট যদি সাবস্ক্রিপশন গেইন হয় আমাদের অ্যালেন স্বপন। ওকে, সো অ্যালেন স্বপন হচ্ছে আমাদের সবসময়। কত হাই এটা? এইটা অন্য মানে যে কোনো প্রজেক্টের 10 টাইমস 12 টাইমস হাই থাকে। মানে যদি আমি হিটদম সুইট বলি তাহলে হচ্ছে, যদি আমাদের প্ল্যাটফর্মে বলি, সবচেয়ে হাইয়েস্ট সাবস্ক্রিপশন করছে অ্যালেন স্বপন। আর রেগুলার হিট যদি বলি তাহলে আরো অন্যান্য কন্টেন্ট হবে। আমারটা কোন রেঞ্জে আছে? আমার ওয়ান নাইট স্ট্যান্ড। এটার উপরে আমি একটা ফলো আপ কোয়েশ্চেন করে আপনি একসাথে উত্তর দেন। এইটা কি আপনাদের ব্যাকএন্ডে পসিবল দেখা, যে শুধুমাত্র আমিনের শোর থেকে দেখতে কতজন মানুষ আসছে? এটা সম্ভব? আরে বাহ, বলেন না কতজন। না, সেটা এখন বললে ওর মন খারাপ হবে না খুশি হবে দর্শকের কাছে, এটা তো বলতে চাই না। আমারটা তো ব্র্যাগিং রাইট। আর এটা যদি এখন আমি বলি তাহলে ও পরের প্রজেক্ট বানাবে কি বানাবে না, এটা হয়তো পরের প্রজেক্টও প্রাইস বাড়াই দিবে, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে না ভাই এইটা বানাবোই না। তো দুইটার কোনোটাই বলতেছে। আমি জানি কেন চরকি ওয়ান নাইট স্ট্যান্ড আমার স্ট্যান্ড আপ কমেডি শোটা নিছে, বিকজ ইটস আ ব্র্যাগিং রাইটস থিং, যে আমাদের একটা ক্যাটাগরি। আমার কাছে যদি মনে হয় এক্স্যাক্টলি ইউ আর রাইট। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কাছে আগেও কিন্তু অনেক জায়গা থেকে অফার আসতেছিল, কিন্তু কেন আমরা আগের গুলা করি না, এটা কেন করছি? এইটার জায়গাটা হচ্ছে যে আমাদের কাছে মনে হয়েছে যে এইটা নেক্সট লেভেলে যাওয়ার মতো একটা কন্টেন্ট। আমি নেক্সট লেভেল যদি চিন্তা করি, নেটফ্লিক্সে আমরা মানে এরকম আমরা স্ট্যান্ড আপ কমেডি দীর্ঘদিন ধরে দেখতেছিলাম, ওরাও কিন্তু এটা নিয়ে স্ট্রাগল করতেছিল। মানে একটা আর্টিস্টকে কিন্তু বারবার ইউজও করতে পারতেছিল না, মানে একটা লেভেল পরে কিন্তু আবার এটা সারা পৃথিবীর স্ট্রাগল, প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মের স্ট্রাগল। এখন এটা নেক্সট লেভেলে যাওয়ার জন্য এইটাই কি আমরা কোয়ালিটি এক্সপেক্ট করতেছি? হয়তো না, কিন্তু এটার মধ্যে ওই সম্ভাবনাটা দেখছি যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি যাইতে পারে, অথবা এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। থ্যাংক ইউ। হ্যাঁ, তার মানে এরপরে যদি আমরা এটার ভেতরে আরো নার্সিং করি, এটা করি, ওইটা করি, তাহলে মেবি আমরা সবসময় কন্টেন্টের কোয়ালিটি এইভাবে চিন্তা করি যে আমার এই কন্টেন্টটা যদি এখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো পারচেজ করে, তাহলে ওই প্ল্যাটফর্মে এটা চলার মতো কিনা। আমরা যে কোনো সিরিজও কিন্তু টেকনিক্যাল কোয়ালিটি দেখলে এটা পৃথিবীর যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে চালানোর মতো কিন্তু চরকির কন্টেন্ট টেকনিক্যালি, ঠিক আছে? টেকনিক্যাল ভ্যালুটা আমরা চিন্তা করি। তারপরে ক্রিয়েটিভ, এক এক দেশের ক্রিয়েটিভ এক এক রকম। আজকে আমার দেশের ক্রিয়েটিভ আমার কাছে বেস্ট মনে হবে, আমেরিকার একটা লোক এটা জাজ করতে পারবে না। সো এইটার বিষয় না, কারণ আমরা চরকি প্ল্যাটফর্ম ওয়াইজ ইন্টারন্যাশনাল মুভ করতেছে, প্রত্যেকটা দেশে অপারেশন খুলতেছে। এরকম এমনিতেই আমাদের 190 কান্ট্রিতে এরকম ডিস্ট্রিবিউশন হয়, তো 35-36টা কারেন্সিতে এটা পেমেন্ট হয়।
এমন কারেন্সির নামও আমি জানি না। তো আমার তো ইন্টারন্যাশনাল ওই ভ্যালুটা চিন্তা করতে হয় যে সারা পৃথিবীর লোকজন এটার মধ্যে সাবস্ক্রিপশন করে। তার মানে এখন যদি আজকে আমি HBO ম্যাক্সের কোনো কন্টেন্ট আমার এখানে আনতে চাই বাংলায়, যেরকম কোরিয়ান কন্টেন্ট কিন্তু আমরা রেগুলার একটু কিন্তু ডাব করে এখানে চালাই, আবার আমার কন্টেন্ট যদি ওর প্ল্যাটফর্মে দিতে চাই তাহলে কিন্তু আমরা একটা সেম পেজে আমাদের খেলতে হবে। তো এই কারণে আমাদের এই শোটার মধ্যে মনে হচ্ছে হ্যাঁ আমরা যদি আরো স্ট্যান্ড আপ কমেডি করি তাহলে ইট কুড বি ওপেনিং, যেটা দিয়ে আমরা বলতে পারবো যে হ্যাঁ অনেক হয়, বাট আমরা ওইগুলা করিনি, আমরা এটা করছি মর্নিং শোজ দ্য ডে, যে আমরা আসলে আরো নেক্সট লেভেল চিন্তা। ওকে, আমার কথা বাদ, আমি একটু নাম্বারস যে আমি জানতে চাই। সো লেটস সে অ্যালেন স্বপন, রাইট? অ্যালেন স্বপন কি চরকি অরিজিনাল? চরকি অরিজিনাল। সো এটার পেজ হচ্ছে আইডিয়াটা নিয়ে আসছে, তারপর আপনারা অ্যাপ্রুভ করছেন, তারপর একটা পাইলট করছে। না, পাইলট আমরা সবসময় করি না। আচ্ছা, এটা ডিপেন্ড, মানে পাইলট খুব কম করা হয় বাংলাদেশে। আচ্ছা, একটু সরি, আমি আপনাকে ইন্টারাপ্ট করবো যাতে আমি আনসারটা পাই। এবং একটু আমাদের বললেন পাইলট করা মানে কি? পাইলট করা মানে একটা জিনিস, একটা শো এর একটা এপিসোড করে দেখাইলেন যে যেটা কেমন কোয়ালিটি দেয়, ওটাও যদি ভালো হয় পাইলট হিসেবে এটা রান করবে, ভালো না হলে ওটা ফালাই দিয়ে এপিসোড 1 থেকে নতুন করে করো, বাট সম্ভাবনাটা বোঝা। হ্যাঁ, ভিজুয়ালি দেখানো যায় আর কি। সো পাইলটের জন্য ইউজুয়ালি একটা রেঞ্জ বলেন আমাদেরকে, কারণ আমার একটা মুভি বানানোর শখ। না, আমি কিন্তু আমাদের বাজেটও বলি, নরমালি বাজেট বলতে আমার সমস্যা। আচ্ছা, বলেন। কারণ কয়েকটা নাম্বার আমি অলওয়েজ বলি, যেমন এই মুহূর্তে আমাদের রেজিস্টার্ড কাস্টমার কত, এটা আমরা সব বলি। এই মুহূর্তে আমাদের রেজিস্টার্ড কাস্টমার হচ্ছে 30 মিলিয়নের মতো। ওয়াও, রেজিস্টার্ড মানে কি? মানে ও চরকিতে ঢুকে রেজিস্ট্রেশন করছে, হয় ও পে করে দেখছে অথবা ফ্রি কন্টেন্ট দেখছে, একবার হলেও ঢুকছে রেজিস্ট্রেশন করছে। দ্যাটস বিগ নাম্বার। 30 মিলিয়ন মানে 3 কোটি, 3 কোটি মানুষ। দ্যাটস আ ক্রেজি নাম্বার। সো পরেরটা বলবেন না, এইটা আচ্ছা, আমি একটা নাম্বার বলবো, আপনি হাসলে বুঝবো এটা সত্যি, ঠিক আছে? 10% ধরো বলা যাবে? 1 কোটি মানুষ হবে? 10% বিশাল হবে যদি হয়। 10%, 1% হবে। সো 3 কোটির 10% কত? 30 লাখ। সো 30 লাখ হবে পেইড অ্যাকুইজিশন। না, এত হবে কি? পেইড ইউজার্স বলবো না, পেইড ইউজার। কিন্তু আরেকটা নাম্বার আমরা সবসময় ডিসক্লোজ করি যে কি পরিমাণ নাম্বার অফ মিনিট স্ট্রিমিং হয়েছে। ওকে, এটা বলেন। কারণ এটা হচ্ছে এনগেজমেন্টটা, মানে কন্টেন্ট কিন্তু শুধু সাবস্ক্রিপশন হলে হয় না। একটা কন্টেন্টের হয়তো হাইয়েস্ট সাবস্ক্রিপশন হয়েছে, কিন্তু এই কন্টেন্টটা মানুষ 5 মিনিট দেখার পর বের হয়ে চলে আসছে, তার মানে আরো 95 মিনিট যে কন্টেন্টটা মানুষ দেখেই নাই, ওটা কিন্তু আমার জন্য লস। কারণ মানুষ আমার প্ল্যাটফর্মের প্রতি আস্থা হারায় ফেলবে, যে আমি টাকা দিয়ে সাবস্ক্রিপশন করলাম কিন্তু 5 মিনিটের বেশি দেখতে পারতেছি না। তো আমার কাছে আসলে সাবস্ক্রিপশন যেরকম একটা বড় নাম্বার, মানে ইউনিক, মানে আমাদের জন্য স্ট্রং একটা ভ্যালু, আমার জন্য একই সাথে স্ট্রং ভ্যালু হচ্ছে ও আমার প্ল্যাটফর্মে এনগেজ কিনা, ও আসলে এই কন্টেন্টটা 100% কমপ্লিশন রেট আছে কিনা, অথবা কত পার্সেন্ট এই কন্টেন্ট দেখতেছে, ওইটাই হচ্ছে এই কন্টেন্টের পাওয়ারটা। তো ওয়েট, আমি আবার টাকাতে ফেরত আসতে চাই। আমি একটা পাইলট বানাবো, কত টাকা দিবেন আমাকে রাফলি? পাইলট বানানোর জন্য আমি যদি সিরিজ বলি, যে এখন আমরা এই মুহূর্তে একটা অরিজিনাল সিরিজ, এইটা 6 to 7 এপিসোড, যদি হচ্ছে ফিকশন, এইটা আমরা প্রডিউস করি 1 কোটি প্লাস মাইনাস। ওকে, 7টা এপিসোড মিলায় 7টা 6টা, মানে এপিসোডের হিসাবটা না আসলে, ঠিক আছে? এটা হচ্ছে ফিকশনের কথা বললাম। ফিল্ম, যেটা অরিজিনাল ফিল্ম, সেইটা আরেকটু কম হয় অনেক সময়, বিলো। সিরিজ থেকে ফিল্ম কম হয়? একটু কম হয়। কেন? কারণ সিরিজের ডিউরেশন বেশি, ঠিক আছে? আর সিরিজটা বানানো কঠিন ফিল্মের চেয়ে, কারণ ফিল্মে এক বসায় একটা গল্প বলে ফেলা যায়, তো সিরিজটা কিন্তু প্রতিটা এপিসোড ওকে ধরে রাখতে হয়। ও 3 এপিসোড পর্যন্ত দেখার পর আর ভালো লাগলো না, দেন আমি কি করবো, বাকি 4টা এপিসোড তো আমার লস। তো আর আমাদের দেশে আমরা আসলে ফিল্ম মেকিং করতে করতে অভ্যস্ত, আমাদের ফিল্মটা বানায় ফেলতে পারি, কিন্তু সিরিজ কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের ইউনিকনেস, মানে ফিল্ম কিন্তু সিনেমা হলেও চলে, ওটিটিতেও চলে, সিরিজ কিন্তু সিনেমা হলে চলে না। তার মানে ওটিটির মেইন প্রোগ্রামিং যদি বলি, কোর প্রোগ্রামিং হচ্ছে সিরিজ। তো এই সিরিজের জায়গাটা কিন্তু কঠিন বানানো আর কি, অনেক মানে এনগেজ করতে হয় আর কি। তো এইটার পেছনে প্রি প্রোডাকশন ওয়ার্ক, এটার পেছনে স্ক্রিপ্টের ওয়ার্ক, অনেক ডিটেইলে কাজ করতে হয়। সো 1 কোটি ফর আ ফিল্ম, ফর আ সিরিজ। বিলো 1 কোটি হচ্ছে আমরা অরিজিনালস করি ফিল্ম, আর 1 কোটি প্লাস মাইনাস হচ্ছে সিরিজ। ওকে, বাট ধরেন আমি 80 লাখই ধরি একটা সিরিজের জন্য। আরেকটা প্রোগ্রাম আছে, সেটা বলি, সেটা হচ্ছে যে
কো প্রোডাকশন ফিল্ম যখন আমরা করি, সিনেমা হলের সাথে কোলাবোরেশন করি, এই যে তুফান, তাণ্ডব, তারপরে উৎসব, সব কিন্তু কোলাবোরেশন ফিল্ম, মানে কোলাবোরেটিভ ফিল্ম। ওইটা তো আলাদা। সিনেমা হলে যায় প্লাস এখানে যায়। এইটার বাজেট কিন্তু এখন পর্যন্ত আমরা 11 কোটি টাকা পর্যন্ত কিন্তু জয়েন্টলি প্রডিউস করছি একটা ফিল্মের পেছনে। ওইটা তো নাম্বার ওয়ান স্যারের। আর নন ফিকশনে যেটা হয়, নন ফিকশন যেহেতু সাবস্ক্রিপশনের ভ্যালু একটু কম, মানে কম বলতে মানুষ একটু কম দেখে, কিন্তু ভালো নন ফিকশন বানাইলে কিন্তু দেখবে। ওইটা আমরা এখনো ক্র্যাক করতে পারিনি প্রপার নন ফিকশন। তো ওইটাতে আলটিমেটলি ইউ নো দ্য বাজেট, যে এটা ওইটা আমি জান পাইছি। আমাদেরকে একটু রেঞ্জটা বলো, যে আমরা যাতে একটু গেস করতে পারি। না আমি বলবো না, এটা কন্ট্রাক্ট আছে আমাদের। এক্সাক্ট নাম্বার বলতে হবে না, জাস্ট আমাদেরকে যদি রেঞ্জ বলো যে এরকম কিছু যদি আমি বানাই, কিরকম কিছু, এই যে ওয়ান নাইট স্ট্যান্ড টাইপ কিছু, এবং তারপরে যদি সবকিছু ভালো হয় এবং চোরকি নেয়ও, তাহলে আসলে আমার কত টাকাই বা লাভ হবে? এটা আসলে লাভ লসের না, এটা হচ্ছে ব্র্যাগিং রাইটস ফর দ্য প্ল্যাটফর্ম, ফর মি। এটা দিয়ে আপনি যে খুব একটা কিছু করতে পারবেন না, বাট এটার পোস্ট আপনার যে ইনকামটা হবে, দ্যাট ইজ ভেরি ভ্যালুয়েবল ফর এন আর্টিস্ট। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রিপল দেন হোয়াট দে উইল গিভ ইউ। সো চরকি যদি আপনাকে 10 টাকা দেয়, আপনি চরকিতে থাকার কারণে আপনি বাইরে থেকে 300 টাকা পাবেন। হ্যাঁ ঠিক আছে, I think that's the way I see. আমি মানছি, বাট চোরকি তো 10 টাকা নিশ্চয়ই দেয় না, চোরকি নিশ্চয়ই আরো বেশি টাকা দেয়। এটার কি কোনো রেঞ্জ বলা সম্ভব, যাতে মানুষ একটু ধারণা করতে পারে? বলেন না, এটা তো আপনি বলবেন, আমি বললে তো অড। আরেকটা প্রোগ্রাম আছে এটার ক্ষেত্রে আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের কোনো ডিলই মিললো না, যে মানে কোন একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা মনে করতেছি এটা ওয়ার্ক করবে না, আর কন্টেন্ট ক্রিয়েটর মনে করতেছে এটা অনেক ভালো, সব সময় মনে করবে এটাই তো এটাই। হয় না? হ্যাঁ, তখন আমাদের আরেকটা প্রপোজিশন আছে, সেটা হচ্ছে আমরা তখন রেভিনিউ শেয়ারিং মডেল আছে আমাদের একটা। তখন আমরা এটা পার টিকিট সেল করি, মানে এটা এমনি আমাদের এক্সিস্টিং সাবস্ক্রাইবাররা দেখতে পারে, কিন্তু নিউ অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমরা এটা, যেমন মান্থলি যে সাবস্ক্রিপশন যারা করে তারা তো সব পুরো লাইব্রেরির অ্যাক্সেস পায়, হোল লাইব্রেরিটা দেখতে পারে, রাইট? কিন্তু একটা কন্টেন্ট আলাদা করে পারচেস করতে পারে না, ঠিক আছে? তখন আমরা কি করি, এই পার্টিকুলার ফিল্মকে শুধুমাত্র 30 টাকায় আমি সাবস্ক্রিপশন ওপেন করে দিলাম, শুধুমাত্র এই কন্টেন্ট দেখতে পারবে। এটাকে আমরা বলি টিভড, ট্রানজ্যাকশনাল ভিডিও অন ডিমান্ড। আর যেটা হচ্ছে পুরোটা মিলায় দেখতে পারে সেটা এসভড, মানে সাবস্ক্রিপশন বেস ভিডিও অন ডিমান্ড। তো এই টিভডে হচ্ছে একটা প্রাইসিং থাকে, যে এই সিনেমা দেখতে মাত্র 20 টাকায় দেখেন। তখন আমার কন্টেন্ট ক্রিয়েটরের সাথে হিসাব হচ্ছে 50 টাকা তুমি, 20 টাকা, 10 টাকা তুমি নিয়ে যাও, 10 টাকা আমাকে দিয়ে দাও। সো তোমার যদি মনে হয় অনেক ভালো চলবে, লেটস সি, আমার কোনো সমস্যা নেই, তুমি লেটস টেক দ্য বেট, লেটস সি। সো তুমিও এরকম, তোমার যদি মনে হয় আসলেও ভালো চলবে, তাহলে তো আমি কম প্রাইস দিতাম তোমাকে, তোমার হিসাবে। তার মানে দর্শকের কাছ থেকে তো তুমি আর এটা আমাদের লাইভ ড্যাশবোর্ড, ও এখন বসে বসে দেখতে পারে কোন দেশ থেকে কত সাবস্ক্রিপশন হচ্ছে। তার মানে ও কমপ্লিটলি বুঝতে পারতেছে যে কি পরিমাণ ইউজার এটা দেখতেছে, এবং একই সাথে দেখতে মানে ও জাস্টিফাই করতে পারতেছে, এবং ওর রেভিনিউ কাউন্টটা তখন যদি সিনেমা আসলে হিট করে, ও কিন্তু বেটার রেভিনিউ কিন্তু অলরেডি ট্রু, আছে। ভেরি ট্রু। সো কামিং ব্যাক টু, আমি আবার একটা সিরিজই বানাচ্ছি, আমার জন্য বেস্ট বেট হচ্ছে আমি চরকি থেকে হাইয়েস্ট 80 লাখ থেকে 1 কোটি টাকা পাবো। সিরিজ না 1 কোটি প্লাস, 1.5 কোটি হতে পারে, 1.5 কোটি, 2 কোটিও হতে পারে। আমি সবচেয়ে বাজে, সো আমি 80 পাবো ধরে নিলাম, রাইট? আমি 80 পাবো। চরকি কিভাবে টাকা বানায়, চরকি কত % রেভিনিউ কি ব্র্যান্ড থেকে আসতেছে, স্পন্সরশিপ থেকে আসতেছে, সাবস্ক্রিপশন থেকে আসতেছে, অ্যাডস থেকে আসতেছে, একটু স্প্লিটটা আমাকে বল। মেইনলি সাবস্ক্রিপশনের কন্টেন্টে আমরা বিজ্ঞাপন চালাই না, কারণ এটা তো মানুষ আসলে পে করে দেখতেছে, ওকে বিজ্ঞাপন দিয়ে যন্ত্রণা দেয় না, এটা প্রিমিয়ামনেস। তো ওইটার জন্য আমরা মেইন 80-90% রেভিনিউ আসে হচ্ছে সাবস্ক্রিপশন থেকে, 80-90% রেভিনিউ, রিয়েলি? হ্যাঁ, পেইড সাবস্ক্রিপশন থেকে। আর যদি কোনো কন্টেন্টে ব্র্যান্ড প্লেস করার সুযোগ থাকে, তখন আমরা শুধুমাত্র প্রমোশনাল কন্টেন্টে, মানে পোস্টারের উপরে থাকবে অমুক নিবেদিত অথবা অমুক প্রেজেন্টস, এইটা শুধু ইয়ে করি, কিন্তু কন্টেন্টের ভিতরে ওই ব্র্যান্ডের কোনো বিজ্ঞাপন দেই না। কেন? কারণ হচ্ছে মানুষ টাকা দিয়ে দেখতেছো, কেন বিজ্ঞাপন দেখবে? ও ফ্রি দেখলে বিজ্ঞাপন দেখবে, তাই না? তো এই কারণে আমাদের ব্র্যান্ডের কাছ থেকে আমাদের কথাই থাকে, ভাই টাকা তুমি আমাকে কম দাও, সমস্যা নাই, কিন্তু তুমি এই প্রমোশনাল কন্টেন্ট গুলোতে তুমি এই ব্র্যান্ডিং পাবা। ওকে, সো 80% ইজ সাবস্ক্রিপশন, হয়তো 10% আসে হচ্ছে এরকম ব্র্যান্ড থেকে, হ্যাঁ আর এছাড়া সোশ্যাল মিডিয়া রেভিনিউ আছে কিছু। হ্যাঁ, ওই Like অ্যাডস এর এটা গানটা সোশ্যাল মিডিয়াতে হিট করে গেল,
অথবা ক্লিপিংস গুলা যখন আমরা দেই সেখান থেকে যে একটা আসে, সো এগুলো তো ফ্রি ডিস্ট্রিবিউশন করি। দুইটা ভাবে এটা কাজ করে, একটা হচ্ছে এটা প্রমোশনাল আইটেম হিসেবে কাজ করে এই ফিল্মের, লাইক তোর একটা ক্লিপ দেখে পছন্দ হলে তুই তো এই সিনেমাটা দেখতে চাও। আবার একই সাথে ওখানে কিছু রেভিনিউ জেনারেট হয়, সোশ্যাল মিডিয়া রেভিনিউ, ওইখান থেকে একটা অ্যামাউন্ট, তার গান কোনো কারণে যদি হিট করে যায় তাহলে ওইটা ওখান থেকে একটা ভালো রেভিনিউ আসে, সো বাকি রেভিনিউ স্ট্রিমটা ওইখান থেকে আসে। আর বিজ্ঞাপন চালাই না, কিন্তু একটা কন্টেন্টের যখন সাবস্ক্রিপশন ভ্যালু চলে যায়, লাইক 3 বছর পরে কিন্তু এটার এক্সক্লুসিভিটি শেষ হয়ে যাবে, তখন মেবি এটা ফ্রি মার্কেট ফ্রিতে আমারটা যেরকম এখন ইউটিউবে আছে, হ্যাঁ তখন হচ্ছে ওইখান থেকে ইউটিউবে, আবার কোনো সময় ইউটিউবে দেই না, আমাদের প্ল্যাটফর্মে থাকে ফ্রি, তখন এটার মধ্যে বিজ্ঞাপন আসবে অথবা আসা শুরু করে। আর আমাদের নতুন আর একটা প্রোগ্রাম শুরু হয়েছে রিলসের মতো, আমাদের প্ল্যাটফর্মে অ্যাপে গেলেই পাওয়া যাবে, এটা নাম বাইটস। তো এটা রিলস ফরম্যাটে 3 মিনিটের ক্লিপ, এটা ফ্রি, এটা জাস্ট স্ক্রল করে করে মানুষ করে দেখতে থাকবে। ওইটা হচ্ছে যেহেতু ফ্রি, ওইটার ভেতরে আমরা বিজ্ঞাপন চালানো শুরু করতেছি আর কি এটার সামনে। ওকে ভাই, কখনো কি মনে হয় চোর কি আপনি বললেন 190 দেশে অ্যাভেলেবল, অনেক কারেন্সি আছে, আপনি জানেনই না যে কারেন্সি দিয়েও মানুষ কিনতেছে। নেটফ্লিক্সও বাংলাদেশে অ্যাভেলেবল, প্রাইমও অ্যাভেলেবল, বাট নেটফ্লিক্স প্রাইম এসব জায়গায় বাংলা শো তো খুব বেশি নাই, হ্যাঁ নাই। এক সময় তো মনে হয় থাকবে, ইন্ডিয়ায় তো আছে, তো বাংলাদেশে হয়তো থাকবে। সো আপনার ডিরেক্ট কম্পিটিটর তো এরা হবে, যেভাবে চোরকি বিদেশে ওদের কম্পিটিটর ওইভাবে। তখন কি এরকম একটা সিনারিও আসবে যে আমি আর কত অ্যাজ আ নর্মাল মানুষ আমি কতগুলো সাবস্ক্রিপশনই বা কিনবো? এখনই আমি ধরেন নেটফ্লিক্স কিনি, তারপর আর প্রাইম কিনি না, শুধু যখন বয়েস বাইর হয় তখন 3 মাস কিনি, তারপর আবার কেটে দিই। সো যখন সবাই চলে আসবে এবং সবার কাছেই ভালো ভালো শো আছে এরকম হবে, এবং সবার কাছে বাংলা শো আছে যেগুলো আমি দেখতে চাই, সবাই সিনেমা আনবে, বাংলা নিজেদের শো আনবে, তখন যে জিনিসটা কিরকম হবে ল্যান্ডস্কেপটা আপনার মনে হয়? আমার কাছে মনে হয় এটা আরো বেটার মানে হবে আর কি, মানে বিজনেস ওয়াইজ। কারণ হচ্ছে যে যখন নেটফ্লিক্স এখানে ইনভেস্ট করবে তখন এটা স্বাভাবিকভাবে স্কেলটা বড় হয়ে যাবে, মার্কেট সাইজ বড় হবে। যখনই মার্কেট সাইজ বড় হবে তখন কিন্তু এইটার ইউজার বেজও আরো বড় হবে, কারণ একটা বড় জিনিস মানে কিন্তু বড় এফেক্ট। তো এটা আসলে হোল কেকের সাইজটাকে বড় করে দিবে আর কি। হ্যাঁ, তখন যেটা হবে যে আরো ইউজার বেজ তৈরি হয়ে যাবে অটোমেটিক। কিন্তু যদি অত ভালো কন্টেন্টের প্রোডাকশন না থাকে, তখন সব ভালো একজন নিয়ে যাবে না? না, সব ভালো একজনের পক্ষে নেওয়া সম্ভব না। যদি ভালো কম থাকে তাহলে তো সম্ভব না, ভালো কম থাকারও বিষয় না, এটা আমি অন্যভাবে দেখি। সেটা হচ্ছে যে সব ভালো কিভাবে নিবে। আমার ইউএসপি কি, এতগুলো প্ল্যাটফর্ম তো বাংলাদেশে চলতেছে, নেটফ্লিক্স চলতেছে, প্রাইম চলতেছে, সবই তো আছে, তারপর আমারটা কেন কিনে? আমি যদি এইটা চিন্তা করি কেন কিনে, কারণ বাংলা ইউনিক প্ল্যাটফর্ম হচ্ছে চরকি, মানে কোয়ালিটি আর নাই বাংলায়। এখন আরেকজন এসে কি করবে, ও বাংলায় আবার ঢুকবে। আমাদের কন্টেন্ট টিমের যে 5-7 বছর 10 বছরের যে কন্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং, এইটা গ্যাদার করতেও তারও সময় লাগবে আরেকজনের, কারণ এটা কিন্তু ইমোশনাল প্রোডাক্ট। এটা কিন্তু এমন না যে আমার একটা পেপসি আমি প্রোডাকশন করি, সব বোতলের টেস্ট একই হইতে হবে। একটা বোতলের টেস্ট যদি ডিফারেন্ট হয় মানুষ মনে করবে প্রোডাক্ট খারাপ। আর আমার কি উল্টাটা, প্রত্যেকটা কন্টেন্টের টেস্ট ডিফারেন্ট হইতে হবে। দুইটা যদি একই রকম হয় বলবে যে একই রকম জিনিস বানাচ্ছে, ওইটার ওয়ার্ক করবে না। এই যে ইউনিকনেসটা, এইটার কারণেই হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম টিকে থাকে তার ইউএসপি দিয়ে, যে আমার বাংলা কন্টেন্টের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমাকে টিকে থাকতে হবে। ও আসবে, আমার কম্পিটিশন বেড়ে যাবে, আমার যখন কম্পিটিশন বেড়ে যাবে আমাকে আরো বেটার প্রোডাক্ট বানাতে হবে। আমি না বানাতে পারলে তো ঝরে যাবো, এটা যে কোনো সময় সবাই ঝরে যাবে। বাট এটার বাজেট ওয়াইজ তো ওদের সাথে কম্পিট, বাজেট ওয়াইজ অনেক বড় বাজেটও প্রডিউস করবে, দ্যাট ইজ অলসো ফাইন। বড় বাজেট প্রডিউস করলে মার্কেট সাইজও বড় হবে বলে আমার ধারণা। আমি রাইট, এটা আমি জানি না রাইট অর রং, এটা আমার ধারণা। যখনই মার্কেটে ইনভেস্টমেন্ট ঢুকে তখন হোল মার্কেট সিনারিও মানে ডিফারেন্ট হয়ে যায়, বড় হয়ে যায়, তখন ইউজার বেসও বড় হয়ে যায় এবং সেটার বেনিফিট সবাই একটু না একটু পাইতে থাকে। তো আমার এটা হচ্ছে যে প্রত্যেকের কিন্তু ROI এর একটা হিসাব আছে। ও এখানে চাইলেই যে সবসময় অনেক বড় বাজেটে কন্টেন্ট বানাবে এরকম কিন্তু না, কারণ এখানে আমি 10 টাকা ইনভেস্ট করে আমি যদি 11 টাকা আর্ন করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি লস ইনভেস্টমেন্ট হয়েছে না, আগে পরে বন্ধ করে। এক্স্যাক্টলি। তো আমরা কেন, আমাদের কাছে কিন্তু মানিটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ROI-টা। আমি কেন 1 কোটি টাকার কথাটা বললাম, আমার 3 কোটি টাকা দিয়েও তো আমি প্রডিউস করতে পারি, কেন 3 কোটি টাকার প্রডিউস আমি করি না? কারণ 3 কোটি টাকার মার্কেট সাইজ নাই এখন, এটা রিটার্ন আসার সম্ভাবনা একটা কম। হ্যাঁ, আমি এটাই। তো ও যখন 20 কোটি টাকায় প্রডিউস করবো, 21 কোটি টাকা আনতে হবে না মার্কেট থেকে? তো 21 কোটি টাকা কোত্থেকে আনবে যদি মার্কেট সাইজ ক্রিয়েট করতে না পারে?
ও যখন মার্কেট সাইজ 21 কোটি টাকা আনার জন্য মার্কেট সাইজ ক্রিয়েট করবে, তখন তো অলরেডি 21 কোটি টাকার মার্কেট তৈরি হয়ে গেল, তাহলে আমার 22 কোটি টাকাতে প্রডিউস করতে তো কোনো সমস্যা। ইটস আ ভেরি ইন্টারেস্টিং অ্যাঙ্গেল, এভাবে আমি ভাবি নাই। 10 টাকার জিনিস, হ্যাঁ না, এটা খুব ইন্টারেস্টিং। একটু কি বলা যায় ভাই যে চরকি আসলে কত প্রফিটেবল? এই মুহূর্তে তো আমাদের ইনভেস্টমেন্ট পিরিয়ড চলতেছে, সো আমাদের এটা ব্রেক ইভেন টাইম হচ্ছে 2025 সালটা হচ্ছে আমরা যেটা আমাদের নিজেদের আমরা টার্গেট নিছিলাম যে 24 সাল পর্যন্ত এটা আসলে ইনভেস্টমেন্ট করতে হবে। 25-এ এসে নো নিউ ইনভেস্টমেন্ট, ওকে, নতুন করে কোনো ইনভেস্টমেন্ট হবে না। আমাদের যে মানি ফ্লোটা, মানি রোলিং আছে, সাবস্ক্রিপশন দিয়ে আসবে, এটা দিয়ে প্রোডাকশন করব। 25-এ আমরা এটা অ্যাচিভ করতে চাই এবং 25-এর ডিসেম্বর নাগাদ ইনশাল্লাহ এটা অ্যাচিভ হয়ে যাচ্ছে। তার মানে এখন আর নতুন করে কোনো ইনভেস্টমেন্ট চরকিতে লাগবে না। 26 সাল থেকে কি হবে, এটা এখন অপারেশনাল ব্রেক ইভেন, মানে নো নিউ ইনভেস্টমেন্ট, অপারেশনাল ব্রেক ইভেন। অপারেশনাল ব্রেক ইভেনের পরে ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন হবে, যে টোটাল যত কিউমুলেটিভ টাকা এখানে ইনভেস্ট করা হয়েছিল সেটা একটা ব্রেক ইভেন টাইম লাগবে। সেটা হয়ে যাওয়ার পর কিন্তু যা আসবে সব প্রফিটে যাবে। সো ওইটা তখন আরো এটা বড় হতে থাকবে আর কি। তো এটা আমার মনে হয় আরো 2-3 বছর আমার না এটা একটু বিশ্বাস করতে কঠিন লাগে যে বাংলাদেশের মার্কেটে প্রিমিয়াম কন্টেন্টের জন্য আলাদা সাবস্ক্রিপশন দিয়ে দেখবে, যেটা আপনি বললেন যে 1 কোটির বেশি হয়তো নাই, একটা রাফ আইডিয়া। এটা কি আসলে সাস্টেইন করবে? বিকজ আমার জাস্ট মনে হয় যে এটা একটা খুবই বড় এক্সপেরিমেন্ট, রাইট? এটা একটা বড় এক্সপেরিমেন্ট, যেটা ঠিক আছে একজন বললো আমি 5 বছর এক্সপেরিমেন্ট করবো, আই ওয়ান্ট টু প্রডিউস সবচেয়ে ভালো কন্টেন্ট, বাট 5 বছর পর রিয়েলাইজ করলো 5 বছর মিনিমাম 200 কোটি টাকার কন্টেন্ট কিন্তু বানাইতে হবে প্রিমিয়ামনেস দিতে গেলে, রাইট? তারপরে 5 বছর পরে দেখা গেল পুরোটা জিরো। এটা কি হইতে পারে? হইতে পারে, আমরা চাই না হোক, বাট এটা একটা হইতে পারে। কিন্তু এটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার। বিস্ময়কর ব্যাপার কেন? আমার ওটিটি প্ল্যাটফর্মের এক্সপিরিয়েন্সটা শুরু হয়েছে, আমার নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করছিলাম, এটা পপকর্ন লাইভ নাম ছিল একটা। তো আমি একটা প্রোডাকশন কোম্পানি, আমার প্রোডাকশন কোম্পানির নাম পপকর্ন, এখান থেকে বানায় ফেলছি। তো আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডে আমি পড়ছি, আমার বন্ধু বান্ধবদেরকে বলছি যে ভাই আমি একটু কন্টেন্ট বানাই, তাহলে তোমরা হচ্ছে একটু প্ল্যাটফর্মটা বানায় দাও। কোন ইয়ার? এই 2015। তো আমি খুবই মানে লো কস্ট একটা ওটিটি ডিজাইন করছি আর কি, ঠিক আছে, টেকনিক্যালি সলভ করছি, কন্টেন্ট ওয়াইজও কিছুটা সলভ করছি। এইটা একটা সময় কিন্তু পরে কিন্তু বন্ধ হয়ে যায়। ভালো করতেছিল, কেন বন্ধ হয়ে যায়? কারণ এটা একটা যে পরিমাণ মানি ফ্লো লাগবে, যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, ওই পরিমাণ ইনভেস্টমেন্ট আমার হাতে নেই। দেন এটা আমি স্টপ করি। স্টপ করার পর দেন আমি ইনভেস্টমেন্ট খুঁজতে থাকি, মানুষের কাছে পিচ করি। আমি তো বিজনেসের স্টুডেন্ট না, তখন বিজনেস পিচ কি সেটাই জানি না, যা বলতে থাকি যে বাংলাদেশে এটা সম্ভাবনা আছে, এটা ওয়ার্ক করবে। বিজনেসম্যানরা তার মুখের কথাই বুঝে না। প্রজেকশন দেখাও, প্রজেকশন কি জিনিস, কেমনে করতে হয়, পার মান্থ কিচ্ছু বুঝি না। দেন এগেন আবার এটা লার্ন করলাম। তো যারা ইনভেস্ট করতে রাজি হলো, যে ট্রান্সকম গ্রুপ, মানে মিডিয়া স্টার, প্রথম আলো, সবাই মিলে পুরো জিনিসটা ইনভেস্ট করতে রাজি হচ্ছে। ঠিক আছে, ওর একটা এক্সপিরিয়েন্স তৈরি করছে ওর প্ল্যাটফর্ম থেকে, এবার আমরা ইনভেস্ট করি। কত ইনভেস্ট করব, এটার অপটিমাম মার্ক কি, মানে হচ্ছে ওই যে ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত কত যাব। এখন আমাদের কারোর হাতে কোনো ডেটা নাই, মানে কেন বলতেছে এটা রিস্কি ইনভেস্টমেন্ট ছিল, ডেটা নাই। যদি এরকম হয়তো কেউ একটা ওটিটি প্ল্যাটফর্ম করে সাকসেসফুল হয়েছে প্রিমিয়াম কন্টেন্টে, কারণ বাংলাদেশে তখন ওটিটি প্ল্যাটফর্মগুলো কিন্তু সবই একটু ফ্রি মডালিটিতে ওয়ার্ক করতেছে, বিজ্ঞাপন বেস। হ্যাঁ, তো এই সাবস্ক্রিপশনের মার্কেট বাংলাদেশে ছিলই না। যদি আমি বলি কন্টেন্টের সাবস্ক্রিপশন মার্কেট, এডুটেনমেন্ট ছিল, অনেকেই ওই যে 10 মিনিট স্কুল এবং অনেকেই কিন্তু এটা করছে। কিন্তু এখানে এসে শুধু পিওর এন্টারটেনমেন্ট কন্টেন্ট টাকা দিয়ে দেখবে এবং এই পরিমাণ ইনভেস্টমেন্ট সিকিউর হবে, এটা কারো কাছে ডেটা নাই। তাহলে আমরা কিভাবে ডিসিশন নিলাম? গাট ফিলিং থেকে ডিসিশন নিচ্ছি যে এটা আসলে আমাদের মনে হচ্ছে এটা ওয়ার্ক করবে। কেন ওয়ার্ক করবে? কারণ হচ্ছে যে আমাদের কাছে এটা জাস্ট হাইপোথিসিস ছিল ওই সময়, এখন তো ফর্মুলায় দাঁড়ায় যাচ্ছে যে মানুষের এক সময় ভ্যালু ফর টাইম, ভ্যালু ফর মানি, এই বিষয়গুলো বোঝা শুরু করবে। যে আজকে আমি সারা দিনে অনেক কাজ করি, তার মধ্যে 2 ঘন্টা আমি রাখছি কন্টেন্ট দেখার জন্য। তো এই 2 ঘন্টা আমি তো বেস্ট কন্টেন্টটা দেখি, হাজার হাজার ঘন্টার কিন্তু কন্টেন্ট আছে, কিন্তু আমি এই 2 ঘন্টা আমার বেস্ট টাইম কাটাইতে চাই। তো মানুষের পার্সেসটা কিন্তু খুব বেশি প্রবলেম না, মানে ওইটা টাকা, মানে যারা আসলে এই সেগমেন্টে বসবাস করে তারা টাকা দিয়ে ও চাই এই 2 ঘন্টা তার বেস্ট টাইম কাটুক। ভাই আমি ওইটা বুঝছি, ওইটা তো এখন সেন্স মেক করতেছে, এখন সেন্স মেক করতেছে, তখন আসলে রিস্কি ছিল। আমার কথা হচ্ছে যে হুএভার ধরেন ট্রান্সকম গ্রুপ ডিসাইড করলো যে আমি 5 বছর 6 বছর করলাম চরকি, আই এম এটাতে আসলে ইটস আ লঙ্গার গেম, আরো 10 বছর বার্ন করতে হবে, হইতে পারে।
তখন হোয়াট হ্যাপেন্স? আমরা তো ওই সময় 5 ইয়ার্স একটা প্রজেকশন দাঁড় করেছি। এই 5 ইয়ার্স প্রজেকশন কিন্তু মিলে নাই আমাদের। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা ভালো খারাপের বিষয় না, 5 ইয়ার প্রজেকশন মিলে নাই, এটা হচ্ছে ফার্স্ট কথা। তাইলে কি মিলছে? তাহলে কি বিজনেসের আমরা লাইট দেখতে পাইছি? হ্যাঁ, লাইট দেখতে পাইছি। 5 ইয়ার প্রজেকশন মিলে নাই তো কি হয়েছে? আরো 10টা নতুন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে কারণে বিজনেস সাস্টেন করে গেছে। এটা আমরা জানতাম না ওই 5 বছর আগে প্রজেকশন করার সময়, এটা জানতামই না যে এরকম একটা ভ্যালু অ্যাড হবে আর কি। কিন্তু আমরা ওভার দ্য পিরিয়ড করতে করতে এটা হয়ে গেছে। মানে জাস্ট এটা থিঙ্ক কর যে যেই মার্কেটে পাইরেসিটা নর্মাল একটা বিষয় ছিল, মানুষ গান ফ্রি, সফটওয়্যার ফ্রি, দুনিয়ার সবকিছু ফ্রি, এবং এটা মনে করে মানুষের অধিকার। কিন্তু একটা ফিল্ম বানাইতে তো অনেক খরচ হয়, তাই না? অনেক টাকা খরচ হয়। তো এইরকম একটা মাইন্ডসেট থেকে আমরা ওটা জাস্ট বিশ্বাস করছি যে মানুষ পাইরেসির বাইরে এসেও মানুষ বেটার কন্টেন্ট, বেটার ভ্যালু বুঝতে পারবে। এটা জাস্ট এই ফিলিং। কিন্তু এর পরের গেমটা কি? এক্সিকিউশন। এটা তো আমরা চিন্তাটা আগে, এটা স্ট্র্যাটেজি। ওই সময় কিন্তু আমাদের অনেক সম্ভাবনা, মানে অনেক মানে ইয়ার ওয়ানে যদি আমি চিন্তা করি, আমরা ইয়ার ওয়ানেই বিজ্ঞাপন চালাইতে পারতাম কন্টেন্টের ভিতরে। তো আমরা স্ট্রাগল করছি, কিন্তু মানে জোর করে বিজ্ঞাপন চালাই নাই। মানে বিজ্ঞাপন চালাইলে কুইক রেভিনিউ চলে আসতো, এই ভ্যালু ডেভেলপ করতো না। এটা যে একটা প্রিমিয়ামনেস, ইউনিকনেস, এটা যে একটা ক্লোজ মার্কেট, এটা সাবস্ক্রিপশন করে দেখতে, এটা হইতো না। মানুষের মনের মধ্যে হইতো যে চরকি তো ফ্রি, এটা আমি কেন সাবস্ক্রিপশন করে দেখবো? তো আমরা কুইক রেভিনিউটাকে আমরা ইচ্ছা করে অ্যাভয়েড করে আমরা আসলে স্ট্রাগল করছি। স্ট্রাগল করে 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 আমরা আগে ভ্যালুটা ক্রিয়েট করার চেষ্টা করছি। এইটা না সামহাউ ওয়ার্ক করে গেছে। এই মানুষের ফ্রিনেস ফিলিং থেকেই মানুষ প্রিমিয়ামনেসটা বোঝা শুরু করছে। ও পরপারটা যেটা বললাম, এক্সিকিউশন। আমি স্ট্র্যাটেজি করলাম, কিন্তু প্রপার যদি কন্টেন্ট না দিতে পারি, প্রপার যদি আমি ওই মানে ওই ভ্যালুয়েশনের কন্টেন্ট যদি না দিতে পারি, তাহলে তো এটা ফেল করতো। তার মানে এক্সিকিউশনে এসে আসলে আমাদের সবচেয়ে বড় স্ট্রাগলটা করতে হয়েছে আসলে। বাংলাদেশের মার্কেটে ভাইয়া সাবস্ক্রিপশন বেচা কত সহজ বা কত কঠিন? ওকে, আপনি এটা এলাবোরেট করেন, তারপর ফলো আপটা বলবেন কেন খুব কঠিন বা কি ফেস করছেন বেচতে যে? কঠিন হচ্ছে মানুষের ওয়ালেট সাইজটা আমাদের চিন্তা করতে হবে। আমার পেমেন্ট গেটওয়ে যদি আমি একদম ফার্স্ট পয়েন্ট থেকে শুরু, মানুষ কিভাবে পেমেন্ট করে? এমএফএস, যে বিকাশ, রকেট, এটা ব্লা ব্লা ব্লা, এটা দিয়ে তো পেমেন্ট করবে, নগদ টগদ। তো এইটাতে আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 300 টাকা, কিন্তু এভারেজে একটা মানুষের বিকাশে অথবা এরকম এমএফএস এ কয় টাকা থাকে? এই ওয়ালেট সাইজটা কিন্তু ইম্পর্টেন্ট। কত থাকে? খুব বেশি থাকে না, মানে এভারেজ বলতেছে আর কি। একজনের হয়তো 5000 টাকা আছে, হ্যাঁ, কিন্তু এভারেজ মানুষ পারচেজ করার সময় খুব বেশি থাকে না। আমাদের যে সাবস্ক্রিপশন বিল, এটার চেয়ে কম। ওকে, তো কি করতে হয়? ও যখন ডিসিশন মেক করে চরকির একটা আমি সাবস্ক্রিপশন কিনবো, ওর কিন্তু টাকাটা লোড করতে হয়, একটা প্রসেস বেড়ে গেল। হ্যাঁ, এই ডিসিশন মেকিংটাই সবচেয়ে হচ্ছে স্ট্রাগলিং পয়েন্ট আমাদের। যে ওকে আমি এমন ট্রেলার দেখাইছি, ও আর আরামে থাকতে পারতেছে না, এইটা তো তার দেখতে হবে। দেন সে ক্যাশ ইন করে, ক্যাশ ইন করার পরে তারপরে আবার এই 10টা টেকনিক্যাল প্রসেস পার হয়ে যে করে, এই পয়েন্টটাই হচ্ছে স্ট্রাগল পয়েন্ট। আমার কম্পিটিটর ব্র্যান্ডের কিন্তু এই স্ট্রাগলিং পয়েন্টটা কম। আমি যদি নেটফ্লিক্সের কথা বলি, নেটফ্লিক্সে বাংলাদেশি ইউজার কারা? যার একটা মিনিমাম ক্রেডিট কার্ড আছে, এর মধ্যে ডলার আছে এবং ইন্টারন্যাশনাল পারচেস করে, ওর পারচেস ক্যাপাসিটি কিন্তু কোনো প্রবলেম নাই। তো ওর কি $1 সাবস্ক্রিপশন ফি না $9 নাকি $100, ইট ডাজন্ট ম্যাটার। কারণ হচ্ছে মিনিমাম যে ক্রেডিট কার্ড, মানে নর্মালি ওই স্ট্রাকচারে যারা থাকে, ক্রেডিট কার্ড তো এটা খুবই, মানে ওর কাছে একটা ডলার তো থাকেই, না হলে পরে ও ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করে মাস শেষে বিল আসবে। তো এই যে ওর সেগমেন্টটাই প্রিমিয়াম, তো ওর জন্য ডিসিশন মেকিং ইজ ইজি এবং পেমেন্ট গেটওয়েটাও ইজি। ওর জন্য ওয়ালেটে আলাদা করে টাকা ঢুকাইতে, মানে প্রসেসটাই স্মুথ। আর একটা হচ্ছে টেকনিক্যাল জায়গায় কেন স্ট্রাগলিং এই জায়গাটা, মানে আমরা কেন যেটা ফেস করছি, আমাদের তো মানে আমাদের প্রাইসটা কম রাখতে হয়েছে বাংলাদেশের মানুষের পারচেস ক্যাপাসিটি চিন্তা করে, তাই তো? প্রাইস কম দিতে গেলে কিন্তু আমার টেকনোলজিতে অনেক বড় ইনভেস্ট করতে পারবো না, ওইটাকে আমার নিয়ে আসতে হচ্ছে। মানে একটা তো ROI কাছাকাছি থাকতে হবে। বাংলাদেশের স্ট্রাগলটা কি? বাংলাদেশের বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, চাইনিজ মোবাইল টোবাইল ইউজ করে। অনেক যে ভালো সেট আপ থাকে মোবাইলে তা না। তোর এক্সপেকটেশন কি? ও HD কোয়ালিটি প্রপার এটা স্ট্রিমিং হবে, কিন্তু বসে আছে বরিশালে, ঠিক আছে? ওইখানকার ব্যান্ডউইথটার সাথে আমার ফাইট করা, যে প্রপার ব্যান্ডউইথ পাচ্ছে কিনা নদীর ধারে বসে। প্লাস ওর মোবাইল এত স্মুথ মোবাইল কিন্তু না, কিন্তু ও কন্টেন্ট দেখার সময় কিন্তু স্মুথ চায় এবং প্রিমিয়াম মানে কোয়ালিটি চায়, কিন্তু ওর মোবাইল হ্যান্ডসেটই এত প্রিমিয়াম সাপোর্ট করে না। তার মানে আমাকে টেকনোলজি লোতে এসে ডিল করে ওকে আসলে আমার কিন্তু স্মুথ এক্সপিরিয়েন্সটা দিতে হচ্ছে। ও
ওয়ারেস নেটফ্লিক্সের এই প্রবলেম নেই। যারা নেটফ্লিক্স ইউজার বেশিরভাগই আইফোন স্মুথ, ও একটু টেকনিক্যাল নো হাউ আছে, কেমনে সাবস্ক্রিপশন করতে হয়, কেমনে এই করতে হয়, কেমনে ও সব জানে, ও শিক্ষিত। কিন্তু আমার যে সেগমেন্টে আমি প্লে করতেছি বাংলাদেশের মানুষের সাথে, ও কিন্তু সাবস্ক্রিপশন এতগুলো অপশন যাবে, ও কিন্তু এটাতে অভ্যস্ত নয়, ও নতুন করে লার্ন করতে হয়। আমাদের 70-80% ইউজার সরে যায় শুধুমাত্র এই টেকনিক্যালি এই জিনিসটা নো হাউটা না থাকার কারণে। কিন্তু ও কিন্তু আমার আসলে টার্গেট অডিয়েন্স, ও আরো 2 দিন পরে আসবে, আর একটু অ্যাপ ইউজার ফ্রেন্ডলি হবে, অথবা ও নিজে আরো 5টা অ্যাপ ইউজ করবে, ও জানবে যে এটা ভীতিকর কিছু না, আরো 3টা জায়গায় ক্লিক করা যায়। এই বিহেভিয়ারটা আমাকে তখন আসলে আরো স্মুথার সাবস্ক্রিপশন দিবে। তো একটা হচ্ছে ওই যে টেকনিক্যাল নো হাউ, আর একটা হচ্ছে ওর ওয়ালেট সাইজ, আর একটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিসিশন মেকিং, যে আমি ফ্রিতে ইউটিউবে এই 2 ঘন্টায় ব্যয় করে ফেলবো, নাকি আমাকে ওই কন্টেন্টটার জন্য যেহেতু কোথাও পাচ্ছি না এখানে বসেই আমি দেখবো, ওই ফিলিংটা ক্রিয়েট করা প্রমোশনে অ্যান্ড কন্টেন্টে। যখন ভাইয়া কেউ একজন ইউটিউবে ফ্রিতে কন্টেন্ট বানায়, তখন তার একটা প্রোডাক্ট একটা পেইড প্ল্যাটফর্মের ভিতরে নিলে কাস্টমার কনভার্ট করতে কষ্ট হয়, কারণ ওরা তো আমি নর্মালি ফ্রিতেই দেখি। পারসেপশন আছে একটা, যে ও তো ফ্রিতে ওকে দেখা যায় আর ওটা ফ্রিতে আমি অ্যাক্সেস করতে পারি। তো ওই যে তখন হচ্ছে আমার শিফটিংটা কতটা ইউনিক, অথবা কেন আমি আসলে পেইডে যাবো আর কি, এটা তো কনভার্ট করতে কষ্ট হবে। এবং উল্টা, যেমন ধরেন আমার এরকম মনে হতে পারে যে আমিনের ভিডিও তো আমি ফ্রিতেই দেখি, এখন ও চরকিতে আসছে, ওকে আমি কেন দেখবো, এটা আমার মনে হইলো ধরেন, এবং আমি কিনলাম না চরকি। তারপরে 1 বছর পরে দেখলাম আমি এটা আসলেই তো ফ্রিতে ইউটিউবে আবার এটাও চলে আসছে, যেটা আমি কিনি নাই ওটা এখন আবার ইউটিউবে। তার মানে আমি ঠিকই ছিলাম, আমি একটু ওয়েট করছি, কিনি নাই কারণ আমি ওকে ফ্রিতে দেখতাম, এখন দেখলাম যেটা কিনি নাই, যেটা আমি ভাবতেছিলাম কিন্তু ওটাও ফ্রি। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে আসলে তাহলে আমরা কিভাবে এটা মানে কিভাবে আমরা এটা আসলে খেলি, জি, এটা হচ্ছে ফোমো না, যে আমিনের কন্টেন্ট যখন আসছে তখন এটার প্রমোশনাল ক্লিপটা এত ইন্টারেস্টিং, এটা নিয়ে যখন চারপাশে কথা হচ্ছে আর আমি এখান থেকে দেখতে পারতেছি না, আমাকে 1 বছর পরে যে আমি আবার এসে ওদের সাথে আমি এসে নতুন করে আলোচনায় জয়েন করবো, এই জোকস কি এটা করবো না। এই যে 1 বছর অথবা এই যে 6 মান্থ আমি পিছায় পড়লাম, এই মানে ফোমো এফেক্ট থেকেই কিন্তু আসলে ওই সময় কন্টেন্টটা পারচেজ করতেছে। এটা মেইনলি ইউটিউবে আপলোড করার রিজন হচ্ছে এটা তো 2 বছর লেগে গেছে, প্ল্যাটফর্মে এটা ডেড, সো এটা ইউটিউব চ্যানেলটাতে দিয়ে দেওয়াটা মেক্স মোর সেন্স। আর যারা 1 বছর ওয়েট করতে চায় ওইটা কিন্তু আসলে এই সেগমেন্টের কাস্টমার না। বুঝতে পারছি। আমার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, চরকির যদি আমি জার্নিটা দেখি বা অ্যাটলিস্ট পারসেপশনটা বলি, ফার্স্টে অনেক এক্সপেরিমেন্টাল কন্টেন্ট ছিল, ইউটিউবার টাইপের কন্টেন্ট ছিল, এরপর আস্তে আস্তে অ্যালেন স্বপন টাইপ কন্টেন্ট আসলো, অ্যান্ড দেন হঠাৎ করে আমি দেখতেছি শাকিব খান, রাইট? ইটস এ হিউজ জাম্প। এটা কনসিয়াস, আমি শিওর চরকি পারত ডে 1-এ শাকিব খানকে আনতে, খুব একটা নেটওয়ার্ক, খুব একটা প্রবলেম না, আপনাদের কানেকশনেই আছে, কেন এত বছর লাগলো? আসলে কি শাকিব খানের ওই স্টার ভ্যালিউটা বিগ সিন্স উনি সবচেয়ে বড়, ওইটা দিয়ে কি সাবস্ক্রিপশনে এফেক্ট হয় নাকি, অ্যান্ড কেন পরে করছেন, কেন গেলেন নাই, আর অ্যাকচুয়ালি ওয়ার্ক করে নাকি এটা? আচ্ছা, প্রথমত যে একটা যখন এরকম কন্টেন্ট বিজনেস অথবা এটা ঠিক শুধু কন্টেন্ট বিজনেস না, কিন্তু এটা টেকনোলজি কন্টেন্ট বিজনেসের আসলে মিক্স ওটিটি প্ল্যাটফর্ম। ইয়ার 1-এ যদি আমরা আসলে চিন্তা করি যে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সেগমেন্টের মধ্যে অপারেট করতেছি, তাদের অ্যাস্থেটিক কিন্তু হাই। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো আমি ঢাকা শহরের মধ্যে শুরুতে পড়াশোনা শুরু করলাম, এরা শিক্ষিত, এদের অ্যাস্থেটিক হাই, নেটফ্লিক্স দেখে বড় হয়েছে, ঠিক আছে। তাকে কিন্তু আমি একটু কগনিটিভ মাইন্ডে আসলে আমার কিন্তু আসলে খেলতে হবে। তখন অনেক ম্যাস কন্টেন্টের কিন্তু চাহিদাটাও আমার নাই, কারণ আমি শুরুতে আসলে এই ইউজার বেসকে আসলে আমি নিচ্ছি। প্লাস আমাদেরও বোঝার ব্যাপার ছিল যে আমরা আসলে কি ধরনের আমরা হয়তো 12 রকমের এক্সপেরিমেন্ট, আমি আসলে 7 রকমের এক্সপেরিমেন্টকে আমি তখন একটা ফর্মুলাইজ করার চেষ্টা করলাম যে এটা ওয়ার্ক করে, এটা করে না। তো একটা হচ্ছে যে আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা অনেক বেশি এক্সপেরিমেন্ট করতাম, আর একটা হচ্ছে আমরা তখন অনেক বেশি প্রিমিয়াম সেগমেন্টে আসলে অপারেট করতাম। এরপরে যখন ইয়ার 2-তে গেল কনসিয়াসলি করতে, কনসিয়াসলি ডে 1-এ তো আমার ডেফিনেটলি বাংলাদেশের কোনো বড় স্টারকে নিয়ে কাজ করার ব্যাপারে কোনো সমস্যা নাই, মানে রিচ করা অথবা তাকে কোনো একটা প্রোডাকশনে নিয়ে আসা তো এটা কোনো ব্যাপার না, ওটা বিষয় না আর কি। ওর গল্প পছন্দ হলে আমরা মানে ইনভেস্ট করলে তো হবে, অথবা আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকলে হবে, ওটা নিয়ে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে এর পরের বছরে কি হয়েছে, ইয়ার 2-তে আমার কিন্তু পাইটা আরো বড় হয়েছে, এবার একটু আরো বড় জায়গায় খেলতেছি, তখন কিন্তু মিডল গ্রাউন্ডের কন্টেন্ট এরা পছন্দ করে।
এখন আমি অপারেট করতেছি কিন্তু একদম রুরাল জায়গায় অপারেট করতেছি। তো এখন কিন্তু ওখানে শাকিব খানের যে স্টারডম, এটা কিন্তু ওরা বেশি ভ্যালু করতে পারে এখানে। তো আমার এই যে আস্তে 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 আমার পাইটাকে বড় করা, এই বড় করার জন্যই ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ার আসলে গেমটা, যে আমি আসলে টার্গেট অডিয়েন্স কি এবং তাকে কি ফিড করবো আর কি। সো একটা আমাকে একটু শাকিব খানের মুভির একটা, বিকজ আমার ক্রেজি লাগে ওনার স্টারডমটা, ইকোনমিক্স একটু বুঝান, মানে সো 11 কোটি টাকা জয়েন্ট প্রোডাকশন, 11 কোটি টাকার জয়েন্ট প্রোডাকশন, এই অঙ্কটা একটু আমাকে বুঝান। এইটা কত বেসিক্যালি পার্সেন্ট কিসে যায়? এইটা বেসিক্যালি শাকিব খানের কন্টেন্ট স্পেশালি যদি আমি বলি, ওনারটা সিনেমা হলে ভালো ওয়ার্ক করে। হ্যাঁ, অফকোর্স। কারণ সিনেমা হলে মাল্টিপ্লেক্স তো একটা মার্কেট সাইজ, সো এটার বাইরে সিঙ্গেল একটু সরি, মাল্টিপ্লেক্স মানে হচ্ছে স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্স তো একটা ব্র্যান্ড, যেটার ভিতরে অনেকগুলো সিনেমা ঘর আছে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে মাল্টিপ্লেক্স। এটা মাল্টিপ্লেক্স। এক মিনিট, মাল্টিপ্লেক্সের সাথে ডিল হয়? মাল্টিপ্লেক্সের সাথে একটা রেভিনিউ শেয়ারিং ডিল হয়, পার্ট ও একটা টাকা রাখে আর আমাকে একটা টাকা দেয়। সো পার টিকেট Per ও যদি চুরি করে কোনো, মাল্টিপ্লেক্সে একটা সুবিধা হচ্ছে অনলাইন টিকিটিং, তো এইটা তো আসলে ওইটার সুযোগটা খুব একটা আচ্ছা, কম থাকে। ওকে, সো মাল্টিপ্লেক্স একটা 11 কোটি টাকার প্রোডাকশনে কত পার্সেন্ট রেভিনিউ মাল্টিপ্লেক্স থেকে আসবে? মাল্টিপ্লেক্স দেয় মানে 30% মাল্টিপ্লেক্স থেকে আসে। 30%, সো 11 কোটি, 3 কোটি ধরো, 3 কোটি রাফলি মাল্টিপ্লেক্স আসলো। মিউজিক এগুলো ওটা পরে আমি যদি আগে সিনেমা হলের রেভিনিউটা সেগমেন্ট করি, একটা গেল মাল্টিপ্লেক্স, আরেকটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। সিঙ্গেল স্ক্রিন, তো শাকিব খানের কন্টেন্ট আসলে সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করে। এই যে ঢাকার বাইরে যে একটা স্ক্রিনের যে প্রবাবলি অনলি স্টার যাত্রা করে। হ্যাঁ, আরো অন্য স্টার, মানে নিশোরটা এখন ওয়ার্ক করে ভালো, চঞ্চল ভাইটা ওয়ার্ক করে, কিন্তু ওনারটা ঈদে রিলিজ হলে সিঙ্গেল স্ক্রিন গুলো ওনার কন্টেন্টটা মানে ওনার সিনেমাটা ডিস্ট্রিবিউট করে। সিঙ্গেল স্ক্রিন অমুক জায়গায় একটা হল আছে, ওইটা কিভাবে টাকা দেয়? ওরা টাকা দেয় আসলে খুবই অনিয়মতান্ত্রিক। কারণ এখানে আমরা একটা স্ট্রাগল করতেছি, আমরা ওদেরকেও বলতেছি যে আসো তোমরা একটু অনলাইন টিকিটিং এ ঢুকো অথবা ইলেকট্রনিক টিকিটিং এ ঢুকো, কারণ হিসাবটা না ক্লিয়ার পাওয়া যায় না। না, ওনারা কি ধরেন শাকিব ওনারা খান যেটা করে, আমি বলতেছি কোশ্চেনটা, ওনারা বুঝছি, ওনারা যেটা করে, ওনারা 2 সপ্তাহের জন্য সিনেমাটা একটা মিনিমাম গ্যারান্টি অ্যামাউন্টে নিয়ে নেয়। ওকে, মানে মিনিমাম এত টাকা দিব, যত টিকিট ইচ্ছা বিক্রি হোক না হোক। মিনিমাম এত টাকা দিব, যদি কম টিকিটও বিক্রি হয় মিনিমাম এত টাকা দিব। আগে দেয় নাকি পরে দেয়? টাকা আগে কিছু দেয় পরে কিছু দেয় এরকম, কিন্তু ডিলটা আগে ক্র্যাক যদি আমি করি, সেটা হচ্ছে যে এটাকে এমজি বলা হয় না, মিনিমাম গ্যারান্টি। সো মিনিমাম গ্যারান্টি ও বললো যে এমনি যে আমার এই হল থেকে আমি 10 লাখ টাকা মিনিমাম গ্যারান্টি দেবো। এখনো টোটালে 2 সপ্তাহে যে ও 7 লাখ টাকা সেল করছে, কিন্তু তারপরেও আসলে 10 লাখ টাকা ও দিবেই, কিন্তু 12 লাখ টাকা মানে প্রডিউসারের কাট দাঁড়াইছে 12 লাখ টাকা, তখন সে 10 লাখ টাকা তো আগে কমিট করছে আর বাকি 2 লাখ টাকা দিবে। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। বাট এটা তো কনসিডারিং আমরা যে দেশে আসি, রেকর্ড আমাদের, এটা তো পাওয়া খুবই কষ্ট, অনেক কষ্ট। কারণ ওই প্রডিউসারের যদি পরের সিনেমা না থাকে, কিছু হল আছে খুবই ভালো টাকা দিয়ে দেয়, আর কিছু হল আছে তো ভয়াবহ, ওই জানে যে ওনার পরের সিনেমা নেওয়ার আমার কোনো দায় নেই, ওনার সিনেমাই নেই হাতে, তো ওনার সাথে সম্পর্ক স্বাভাবিকভাবেই কি হয় যে ঘুরাইতে থাকে, এটা করে ওটা করে, এসব চলে। এক তো হচ্ছে হিসাবে প্রবলেম মাঝে মধ্যে হয়, আর একটা হয় হচ্ছে এই মানি ফ্লোটাতে প্রবলেম। আপনার কি মনে হয়, সরি শেষ হয় নাই তো? না, আমি সম্পূরক প্রশ্ন, আপনার কি মনে হয় 11 কোটি টাকার ওই বাজেটের একটা সিনেমায় আসলে মিসম্যানেজমেন্টের কারণে এবং টাকা ইভেনচুয়ালি না পাওয়ার কারণে কত পার্সেন্ট আসলে লস হয় ওই সিঙ্গেল স্ক্রিনের? এই সিঙ্গেল স্ক্রিন আমি মনে করি বাংলাদেশে এখন মিনিমাম 60-70% টাকার কোনো হিসাব নাই। ওকে, সো 10টা তার মানে মার্কেট সাইজ কিন্তু আরো বড়, আমরা 60-70% টাকা বাদ দিয়ে বাকি পাও market হারাই নিয়ে ফেলতেছি। সো আরো 10টা টিকিটের মধ্যে 7টা টিকিটের টাকা আপনি পানি না সিঙ্গেল স্ক্রিনে। আমি আমার ধারণা তাই, মানে এটার কনক্রিট কোনো ডেটা নাই, কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমার মনে হয় যে 60-70% টাকা হাওয়া হয়ে যায়। ওয়াও, হাওয়া হয়, অনেক কাহিনী আছে এটার মধ্যে। কিরকম? সেটা হচ্ছে যে বাইরের দেশে সিনেমা যখন ডিস্ট্রিবিউশন হয়, ডিরেক্ট কিন্তু মানে প্রডিউসারের সাথে ডিস্ট্রিবিউটর, মানে ডিস্ট্রিবিউটর টু এক্সিবিটর, যারা সিনেমা হল মালিক তারা হচ্ছে এক্সিবিটর, ডিরেক্ট কিন্তু ডিস্ট্রিবিউশন হয়, মাঝখানে কিন্তু ভায়া কম। আমাদের এখানে বুকিং এজেন্ট নামে একটা কাহিনী আছে। কিরকম এটা? ঠিক আছে, যে আমি ঢাকার বাইরে 20টা সিনেমা হলে এটা দিতে চাই, তো একটা বুকিং এজেন্টের আন্ডারে 5টা সিনেমা হল আছে, তো সেই বুকিং এজেন্টকে আবার 10% দিতে হবে। এরকম 4টা বুকিং এজেন্ট লাগবে আপনার। তো এরকম আবার 4টা বুকিং, সে আবার 10%, তার মানে 10% আগেই নাই। ঠিক আছে, এবার ওইখানে যাওয়ার পরে বলে যে এখানে একটা নতুন মেশিন বসানো হয়েছে,
প্রজেকশন দেওয়ার জন্য, ঠিক আছে, এই মেশিন ভাড়া দিতে হবে এত টাকা। তো আমি সিনেমা ইনভেস্ট করছি, সিনেমা বানাইছি, তোমার কাম কি? প্রজেকশন করা, তারপর মেশিন ভাড়া কি? ওয়াও, তো সেটা মেশিন ভাড়া, সেটা আবার সিনেমা হল মালিক বলে যে এটা আমার মেশিন না, এটা আরেকজনের মেশিন ভাড়া করে চালাচ্ছি। আসলেও তাই, আরেকজন দেখা যায় উনি মেশিন সেটআপ দিছে। হ্যাঁ, বাট আপনারও দেখাইতে হবে বিকজ আপনারও মুভিটা এক্স্যাক্টলি। সো বাংলাদেশে এই সিস্টেমগুলো না ঠিক হয় নাই। আসলে কি, একটা এক্সিবিটরের প্রপার হল থাকবে, বাথরুম থাকবে, সিটগুলো ঠিকঠাক থাকবে এবং একটা প্রজেকশন দিবে, ভালো এসি থাকবে, এটাই তোর কাজ। ওইটাই তোর কাজ, এটা ওর সার্ভিস। আমার সার্ভিস সিনেমা, ওর সার্ভিস এটা। দুইটা জয়েন্টলি করে মানুষের কাছ থেকে মানে টিকিট কাটবে, দেন আমরা টাকা আমাদের মতো করে ভাগ করে নিব। এখনো প্রতিটা ধাপে এরকম কস্ট অ্যাড করতে থাকে আর কি। তো ইকোনমিক্স ওয়াইজ এটা আসলে সেন্সই মেক করে না। আচ্ছা ওয়েট, 11 কোটি টাকার 30% হচ্ছে মাল্টিপ্লেক্স, কত পার্সেন্ট রেভিনিউ আসবে সিঙ্গেল স্ক্রিন? সিঙ্গেল স্ক্রিন থেকে স্টিল মানে যদি আমি বলি যে এই লেভেল অফ স্টারের যদি ইয়ে হয়, তাহলে এইটা আসলে এটাও 30-40% টাকা আসবে সিঙ্গেল স্ক্রিন থেকে স্টিল। কিন্তু এগুলো হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশে 20 কোটি টাকার সিনেমা বানানো সম্ভব, জাস্ট যদি আমরা এটা ঠিক করি। অনিয়মটা ঠিক হইলে, কিন্তু জাস্ট অনিয়ম ঠিক হবে, আর কিছু না। মানে ই টিকিটিং হয়ে যাবে সব জায়গায়, আর সিনেমা হলে একটু বাথরুম, একটু সিটের কন্ডিশন ঠিক হবে, প্রজেকশনটা ঠিকঠাক থাকবে। এইটা যদি শুধু হয়, আর যদি শিডিউলিং ঠিক হয়, শিডিউলিং মানে আমি বলি একটা হলে সিনেমা যখন চলে, একটা সিনেমাই সারাক্ষণ একই, মানে ওই সকালের শোতে ওই সিনেমা চলতেছে, বিকালের শোতেও চলতেছে, রাতের শোতে একই সিনেমা চলতেছে, রাইট? বাইরের দেশে কিন্তু তা না। মাল্টিপ্লেক্সেও যেমন সিনেপ্লেক্সে কি হয়, মাল্টিপ্লেক্স তো এটা সকালে একটা শো চলতেছে, ওই হলেই কিন্তু বিকালে আর একটা সিনেমার শো চলতেছে। আবার অন্যান্য দেশের সিঙ্গেল স্ক্রিনেও আবার এই সিস্টেম, সকালে একটা, তার মানে ও এট এ টাইমে 3টা সিনেমা ডিস্ট্রিবিউট করতে পারতেছে, এক্সিবিট করতে পারতেছে। কিন্তু আমাদের এখানে কিন্তু একটা হলে একটা সিনেমা এক্সিবিট করতে পারতেছে। তো এটাও একটা প্রবলেম আছে। এই ধরনের যত ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডে যদি কনভার্ট হয় তাহলে তো মানে বিগ মার্কেট, স্টিল বিগ মার্কেট, যদিও সিনেমা হল কমে গেছে। ওকে, আমি আবারও যদি ফেরত আসি, 30 অলমোস্ট 60% আপনার হল থেকে আসতেছে। দিস ইজ, আমরা কথা বলতেছি বড় স্টারের, আর যদি ছোট স্টার হয় এটা সম্ভবই না নাকি? ছোট স্টার হইলে মাল্টিপ্লেক্স থেকে আসবে, হ্যাঁ, কারণ মাল্টিপ্লেক্সের অডিয়েন্স শুধু স্টার দেখে না, গল্পও দেখে, ঠিক আছে? 30% ওইটারও 30% আসবে, আবার কোনো সময় 10%ও আসতে পারে সিনেমা ফ্লপ করে গেলে, কারণ এটা হিট ফ্লপের উপর ডিপেন্ড করে। আর সিঙ্গেল স্ক্রিন থেকে ওদের কিছু আসবে না, সিঙ্গেল স্ক্রিন নিবেই না সিনেমা, নিবেই না। যে একটা দুইটা নিবে 3 দিন পরে দেখে না সিনেমা নামায় ফেলতেছে, সো এরকম ঝামেলা। আচ্ছা ওকে, সো 30-60% বাকি টাকা কোথায়? বাকি টাকাটা আসে ডিজিটাল মার্কেট থেকে, মানে ডিজিটাল মার্কেট হচ্ছে ওটিটির, মানে চরকিকে ডিজিটাল মার্কেট বলে নাকি? চরকি digital market। ইউটিউব, ওকে ওকে, চরকি ডিজিটাল মার্কেট, ইউটিউব সিনেমার জন্য মার্কেট, ওটিটি রাইটস, ওটিটি রাইটস প্লাস সং। ওকে, সো চরকি টাকা দিচ্ছে টু বাই দ্য কন্টেন্ট, এভাবে টাকাটা কামাচ্ছে ওরা। ওইটা কত পার্সেন্ট হয়? এটাও ওই ডিপেন্ড, 20%, 30%, 20% রেভিনিউ ওইটা থেকে ওটা চলে থেকে, আসে। তার মানে 90% হয়ে গেল, আর 10% এই যে সং টং নানান কিছু থেকে চলে। সং রাইটস এর হিসাবটা কি? সং রাইটসের হিসাব হচ্ছে, সং এর আবার 2-3টা রেভিনিউ সেগমেন্ট আছে। একটা হচ্ছে আরবিটি, মানে এই যে কলার টিউন মানুষ যে গান গায়, এইটা থেকে একটা রেভিনিউ আসে আর কি। সো এটা হচ্ছে টেলকো গুলো একটা রেভিনিউ দেয়, সো এটা এখানে একটা রেভিনিউ আছে। আর একটা হচ্ছে স্পটিফাইতে কিন্তু এখন সং চলে, সো ওরা একটা লাইসেন্স ফি দেয়। অত এরকম যতগুলো আসলে মানে অডিও মানে মার্কেট আছে আর কি, মানে যারা শুধুমাত্র অডিও সেগমেন্টে অপারেট করে। এরপর আবার ইউটিউবে, সো ইউটিউব থেকে আবার ওই মিউজিক ভিডিওর একটা মানে, সো মোটামুটি আমার তাইলে একটা 11 কোটি টাকার মুভি যদি আমি টাকা ওয়াইজ প্রফিটেবল করতে চাই, আমার সিনেমা হলে হিট না করলে এটা আসলে সম্ভব না, জাস্ট ডিজিটাল থেকে সম্ভব না। পসিবল। ওকে, এখন পসিবল না। আর যখন ভাইয়া ওটিটি ছিল না তখন এই 20% কাভার হইতো কিভাবে ওই সিনেমা? যখন না, তখন কিন্তু এত টাকার সিনেমা কিন্তু সবাই মিলে করতো না, তখন কিন্তু আরেকটু ইনভেস্টমেন্ট কম, যে শুধুমাত্র আমার সিনেমা হলের মার্কেট থেকে কত টাকা বের হয়ে আসবে। সো যখন চরকি কো প্রডিউস করতে, তখন চরকির রেভিনিউ ইজ নট জাস্ট চরকি সাবস্ক্রিপশন, মুভি রাইটস। এটা ডিপেন্ডস, এটা হচ্ছে আমরা প্রিতে যখন ইনভেস্টমেন্ট করি, কারণ আমরা তো কো প্রডিউসার হিসেবে কাজ করি তখন এই সিনেমার জন্য। তো প্রিতে যখন ইনভেস্ট করি তখন আমরা সেট করে নেই যে এইটা কি আমরা আমি এত % ইনভেস্ট করবো, টোটাল প্রজেক্টের ভ্যালু লাইক 10 কোটি টাকা, তার মানে আমি এত % ইনভেস্ট করবো, 30% আমি ইনভেস্ট করবো, আমি হোল ওটিটি রাইট আমি নিয়ে নিবো, তোমাকে কিছু দিব না। অথবা যত রেভিনিউ সেগমেন্ট থেকে যত রেভিনিউ আসুক আমি 30% নিবো, সেক্ষেত্রে আমি সিনেমা হলেরটাও নিবো, আবার তুমি ওটিটিটাও নিবো। তো এটা ডিলের উপর ডিপেন্ড করে যে কোন সিনেমার জন্য আমি কিভাবে ডিল করতেছি। ইউজুয়ালি যেটা হয়, আমরা আসলে ওটিটি রাইটটা আমরা তখন সিনেমা হলের রেভিনিউ থেকে আমরা কোনো কাট নেই না,
আমরা আসলে ওটিটির মানে অথবা ডিজিটাল রাইটটাই ওইখানে আপনারা যা খেলার খেল। আমরা প্রমোশন হেল্প করি, মানে আলটিমেটলি প্রমোশন একটা বড় হেল্প করি, কিন্তু সিনেমা হল থেকে আমরা রেভিনিউটা মানে নেই না, কারণ আবার এখান থেকেও রেভিনিউটা নেয় না, কারণ ডেটা শেয়ারের একটা বড় ব্যাপার থাকে। শুরুর দিকে প্রমোশনে হেল্প করলে বেশিরভাগ মানুষ সিনেমা হলেই চলে যাবে, ওখানেই দেখে ফেলবে, এরকম হয় না? না, এইটাও একটা বাংলাদেশের জন্য না অদ্ভুত ইউনিক এক্সপিরিয়েন্স। আমি এটা নিজে অবাক হয়েছি। আমরা প্রথম এরকম মোডালিটিতে কাজ করি সুরঙ্গ নামে একটা সিনেমা। হ্যাঁ, সুরঙ্গ। তো আমাদের মনে হচ্ছিল এখানে পোস্টারের মধ্যে চরকির লোগো আছে, তাহলে মানুষ সিনেমা হলে কি যাবে? যে তো চরকিতেই আসবে, তাহলে আমি সিনেমা হলে দেখবো না। আবার একই রকম যে আমরা অনেক প্রমোশন করলাম, সিনেমা হলে দেখে ফেললো, তাইলে আবার চরকিতে দেখবে না। তো আমরা বোথ প্রডিউসার, আমরা এটা বলবো লেটস এক্সপেরিমেন্ট দিস। আমরা জানি না, কারণ বাংলাদেশের সবকিছুই আউলা, মানে সবকিছু ইন্টারেস্টিং, পৃথিবীর কোনো কিছুর সাথে এগুলার মিল নাই। তো লেটস প্লে দিস গেম। এবং আলটিমেটলি ওইটা সিনেমা হলেও সুপারহিট করে গেল, ওটিটিতেও সুপারহিট করে। এটা কোনো ফর্মুলা নাই। ওনাও জানা এটা কেমনে ব্যবসা হচ্ছে কেউই জানে না। কিন্তু আফটার 6 মান্থ অফ মানে রিলিজ হয়ে গেছে, এখন আমরা এটা অ্যানালাইসিস করতে বসলাম। অ্যানালাইসিসে আসলে যেটা দাঁড়ালো, যারা সিনেমা হলের অডিয়েন্স তারা আসলে এক্সপিরিয়েন্সটা সিনেমা হলে পাইতে চায়, তারা সিনেমা হলেই যাবে। এক, ওর যদি সিনেমাটা ভালো লেগে যায় ও ওটিটিতে আবার রিওয়াচ করবে। বললাম বাংলাদেশ কিন্তু হুজুগ আছে একটা, মানে একবার হুজুগ হয়ে গেলে ও 10 বার করে একই জিনিস দেখবে। আচ্ছা, এখন সিনেমা হলে যদি অনেক দেখে তাহলে কি ওটিটিতে দেখবে? দেখবে, কারণ অডিয়েন্স আরো বিগার সাইজের অডিয়েন্স, সবাই না সিনেমা হলে যা দেখে না। প্লাস ওরকম নাই তো সিনেমা হল। এক্স্যাক্টলি। আবার বাংলাদেশের বাইরে তো একটা বড় অডিয়েন্স বেজ আছে যারা তো এই সিনেমাটা দেখার সুযোগ পাচ্ছে না। আবার সিনেমা হল যেসব জায়গা আছে তার বাইরেও গ্রামে অনেক অডিয়েন্স আছে যারা আসলে সিনেমা হল পর্যন্ত আসেনি। আবার কাছে অডিয়েন্স আছে জ্যাম ঠেলে যাব না, ঠিক আছে? তো এই যে অনেক অডিয়েন্স, আমরা হিসাব করে দেখছি সিনেমা হলে যদি বেশি হিট করে এই সিনেমা, ওটিটিতেও বেশি হিট করে, কারণ এটা একটা হাইপ ক্রিয়েট হয় আর কি। আচ্ছা ভাই, আমি এই ফর্মুলা যদি নেটফ্লিক্স জানে ওরা অবাক হয়ে যাবে যে এইভাবে ওয়ার্ক করে। ওরা আসবেই না বাংলাদেশে, জানলে ভালো আপনার জন্য। বাট একটা রেভিনিউ বললেন যে বাইরের দেশের সিনেমা হলগুলো, ওইটা কতটুকু পার্সেন্টেজ অফ সেলস থাকে? না ওইটা খুব ছোট? সরি স্যার, সো একটা মানে ইনকাম স্ট্রিম হচ্ছে বাইরের হলসগুলো যখন মুভিগুলো প্লে করে শাকিব খানের, রাইট? উনার ওইটাতে কতটুকু ইনকাম? না ওইটা আমি টোটাল সিনেমা হলটা ওটাকে আমি মাল্টিপ্লেক্সের ভিতরে আচ্ছা 30% মাল্টিপ্লেক্সের ভিতরে বাট ওটা যদি আলাদা বলেন। কিন্তু ওইটা যদি আলাদা বলি ওটাও ভালো মার্কেট, কারণ ওইখানে একটা জিনিস হয় কি যে বাইরের যারা ডিস্ট্রিবিউটর, যেখানে বাঙালি অডিয়েন্স বেশি, সেখানে সিনেমা হলে যখন ওরা রিলিজ করে, যেরকম দেশ ইউকে, মানে ইউএসএ তে প্রচুর বাংলাদেশি সিনেমা রিলিজ হয় আর কি। মানে হয় কি একটা ওই যেটা মেইন পয়েন্ট, ওখানে সিনেমা হলে রিলিজ করে সবাই মানে অনেক মাইল ড্রাইভ করে এসে সিনেমাটা দেখে, স্পেশালি উইকেন্ডে দেখে, বিকজ ওটা একটা এক্সপিরিয়েন্স। ওদের কি হয়, সিনেমাটা যদি অনলাইনে পাওয়াও যায় তারপরেও এসে সিনেমা হলে দেখে, কারণ দুইটা কারণ। এই যে একটা বাঙালির সাথে আরেকটা বাঙালির দেখাই হয় অনেকদিন পর পর, কিন্তু যখন সিনেমা হলে সবাই সিনেমা দেখতে আসে তো তাদের একটা মিংলিং হয়, তাদের একটা আড্ডা হয়, তাদের এই সিনেমা দেখার পরে একটা এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি ওই এক্সপিরিয়েন্সটার জন্য ওরা দেখে। 11 কোটি টাকায় আমার, তার মানে বুঝলাম যে এক মুভি বিজনেসে ঢোকা উচিত না, বিকজ এখানে সিস্টেমটাই ঠিক নাই। বাট চরকির জন্য আসলে তুমি যদি সিঙ্গেল স্ক্রিন হল চালাও তাহলে তুমি মুভি বিজনেসে ঢুকতে পারো, মনে হচ্ছে তাদের সিঙ্গেল স্ক্রিনে যদি ডিসরাপশন করা যায় তাহলে একটা। আচ্ছা, আমি এটাই জিজ্ঞেস করতাম, এটা কি করলে ফিক্স হয়ে যাবে? বাথরুম ধরেন আমি ফিক্স করতে পারবো না, বাট আমি ডিজিটালি পারবো। মানে কারণ আমি যদি একটু যদি মানে এভাবে বলি জিনিসটা, যে আমি যদি এটা ঠিক করতে চাই, আমার তো আগে হল সিঙ্গেল স্ক্রিনদেরকে রাজি করাইতে হবে এই সিস্টেমে আসবে, বাট ওদের তো আসলে ওদের লস না। এখানে বেসিক্যালি প্রত্যেকটা দেশেই, মানে এটা তো একটা আর্ট ফর্ম না, আর্ট ফর্মকে পেট্রোনাইজ করতে হয়, গভর্নমেন্ট সাবসিডি দিতে হয়। গভর্নমেন্ট কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ট্রাই করছে, একদম করে নাই তাই আমি বলবো না, কারণ গভর্নমেন্ট একটা ফান্ড ক্রিয়েট করছে, 100 কোটি টাকার ফান্ড ক্রিয়েট করছে, আমি যদি ভুল না বলে থাকি, প্লাস মাইনাস হবে। তো 100 কোটি টাকার ফান্ড কি করছে, যে সিনেমা হলের উন্নয়নের জন্য। একটা সিনেমা হল মালিক চাইলেই ও আসলে এই টাকাটা নিয়ে, এবং খুবই অল্প ইন্টারেস্ট রেটে আর কি, ঠিক আছে, যেটা রেগুলার একটা বিজনেসের চেয়ে অনেক কম ইন্টারেস্ট রেট। তার মানে গভর্নমেন্ট এখানে একটা পজিটিভ একটা জায়গা ক্রিয়েট করছে। কে পাইছে এটা? এটা যে কেউ অ্যাপ্লাই করে নিতে পারে, পাইছে। কিন্তু রিয়েলিটিতে কি হয়েছে, রিয়েলিটিতে সিনেপ্লেক্স ছাড়া কেউ এটা এখন পর্যন্ত এক্সারসাইজ করেনি। কারণ হচ্ছে এইটার তো কিছু কমপ্লায়েন্স আছে, এই লোনটা অ্যাপ্লাই করতে হলে তো 10টা পেপারস ঠিক থাকতে হবে।
বাংলাদেশের বেশিরভাগ হল মালিকের পেপারস ঠিক নেই, মানে পেপার ঠিক নেই বলতে হয়তো লিগ্যাল পেপারস কিছু আছে, কিন্তু কমপ্লায়েন্স তো থাকে, অনেক কিছুর কমপ্লায়েন্স থাকে আর কি, এটা ডেটা এটা সেটা হ্যান ম্যান ত্যান, ব্যাংক অ্যাসেস করবে, সেই অ্যাসেসমেন্টটা ঠিক, এই হ্যাপাটা ওরা হয়তো নিতে চায় না। আর বেশিরভাগই হচ্ছে যে আমার বাবার হল ছিল, বাবা পছন্দ করতেন, হলটা ভাঙি নাই, আমি অন্য বিজনেস করি, এটা নিয়ে এত প্রেশার নিতে চাই না। কিন্তু যারা সিরিয়াস বিজনেসে আসতে চায় তাদের জন্য কিন্তু এটা বড় অপরচুনিটি। তো এইখানে সিনেমা হল মানে ঠিক করা এটা তো ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু গভর্নমেন্ট যদি পলিসি করে দেয়, যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে ফাইট করতেছি গভর্নমেন্টের সাথে, যে আপনি ই টিকিটিং থাকতেই হবে, এগুলোকে ম্যান্ডেটরি করতে হবে। আর ই টিকিটিং করার জন্য যেই সাবসিডি অথবা যেই সাপোর্ট দেওয়া দরকার, আপনারা হল মালিককে ওই সাপোর্টটা দেন না। তারপরেও কেন আমি হল মালিক, আমি নিব না? আমি তো চরকি থেকে টাকা মারতে পারলে আমার লাভ। এক্স্যাক্টলি। তো এখন যেটা হয় যে হল মালিক নিবে না, এই গেমটা এখন প্রডিউসার ভার্সাস এক্সিবিটর গেমটা চলতেছে। আমি তো অনেক ভালো সিনেমা এখন প্রডিউস যদি করে ফেলতে পারি, এবার যেই হল হচ্ছে তারা, সে সাপোর্টও দিবে না, সার্ভিসও দিবে না, আবার কোনো কিছু করবে না, কিন্তু টাকা খাবে। এখন আমার গেমটা কি? আমি তোমাকে সিনেমা দিব না। বাট আমি তো সিনেমা বানাইতে আমি দেখাইতে চাই। হ্যাঁ, দেখাইতে চাই, কিন্তু ওকে যদি আমি সিনেমা না দেই, ও বাধ্য হবে। ও কিন্তু তখন বুঝবে যে আমি এই সিনেমা, এই কোয়ালিটির সিনেমা নেওয়ার জন্য আমার এই কোয়ালিটির অডিয়েন্স আসবে, তার জন্য একটা ভালো সেটআপ লাগবে আমার। তো ওইটা যদি আমি না নেই, তাহলে ওই সিজনে আমি বিজনেসটা লুজ করলাম। ও কিন্তু বিজনেস করে। আচ্ছা আচ্ছা। তো এইটার একটা ইয়ে চলছে। ওদের সাথে কথা বলতে বসলেই ওরা বলে যে না, আমরা চাই টিকিটিং, আমরা চাই এইটা, আমরা চাই ওইটা। রিয়েলিটিতে আবার অনেক সময় আসে না, নিশ্চয়ই ওদেরও পেইন পয়েন্ট আছে। এটা আমাদের আসলে, আমরা তো আমাদের সাইড থেকে দেখতেছি, প্রডিউসার অ্যাঙ্গেল থেকে। ওদের পেইন পয়েন্টটাও আসলে গভর্নমেন্টের বুঝতে হবে, বুঝে পলিসিগতভাবে জিনিসটা সেট করতে হবে, অথবা আরো সাপোর্ট সিস্টেম বাড়াইতে হবে। তাইলে টিকিটিং করা অত কষ্টের কিছু না, এটা তো একটা ওয়েবসাইট। ম্যাটার অফ, মানে এটা এখন তো সব টেমপ্লেটই আছে, দুনিয়ায় খালি এপিআই ইনজেক্ট করবে, আর তো কিছু নাই করার। আচ্ছা, আর আমার একটা প্রশ্ন হচ্ছে, সরি আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতাম ভাই, যে যদি উৎসব লঞ্চ করছি আমি চরকিতে, 100 সাবস্ক্রাইবার আসছে উৎসব দেখতে, 1 বছর পরে যে 100-র মধ্যে কিরকম চার্ন হয়, কতজন থাকেন, কতজন চলে যান? চার্ন আমার পার কন্টেন্টের উপরে খুব বেশি ডিপেন্ড করে না। চার্ন ডিপেন্ড করে হচ্ছে যে আমার পার মান্থ সাবস্ক্রিপশন অথবা আমার পার 3 মান্থ সাবস্ক্রিপশনে আসলে চার্ন আছে। চার্ন ডেফিনেটলি একটা বিগ প্রবলেম। যে এটা কি ধরেন 30%, 40% প্রবলেম, নাকি 10%, 20%? 10% প্রবলেম হলে টেনশনই করতাম না। 50%-এর বেশি প্রবলেম? ওইটাকে আবার না, 50% না, এর আগের যে নাম্বারে, হ্যাঁ 30-35% তো চার্ন সবসময়। ওইটাকে আমরা এখন যত কম আসলে, তো ওইটা এরকম হইলেই তো হয়ে যায় যে 3 মাস পর পর আপনি শাকিব খানের মুভি দিলে, হ্যাঁ, তারপরে 3 বার শাকিব খানের পর আবার ওয়ার্ক করবে। এখন আপনি 4 বারে দিবেন, তখন ওটা হয়ে যাবে নিউ নরমাল। তখন তোমার নতুন কিছু লাগবে। সো এইটাও হিসাব আছে একটা, ঠিক আছে? মানে আমি সব প্রিমিয়াম দিলাম, একসময় এই প্রিমিয়ামনেস আর কাজ করবে না। ইচ্ছে করে খারাপ কন্টেন্ট না না, এই জন্য আমারটা নিতে মনে যে 1 মাস একটা খারাপ কন্টেন্ট দিতে। কিন্তু এই গেমটা সবসময় একটা থাকে, এটা বড় মানে ওটিটি প্ল্যাটফর্মগুলো সেম থাকে, যে আমার আসলে ইয়ারলি 4টা কোয়ার্টারে বিগ কন্টেন্ট দিব, 4টা, যেটা নিয়ে একটা আছে না, একটা স্কুইড গেম, সারা পৃথিবী এটা নিয়ে অনেক আলোচনা করবে, কিন্তু আবার রেগুলার শো রিলিজ করতে হবে, কিন্তু খারাপ শো রিলিজ করতেছে না, রেগুলার শো রিলিজ করতেছে, কিন্তু সেইটা নিয়ে একটা মিনিমাম লেভেলে আলোচনা হবে। এই আপস এন্ড ডাউন মিলেই তো। আপনাদের ধরেন কথা আমার বছরে বাজেট আছে 10 টাকা, আমি 5 টাকা স্পেন্ড করব একটা প্রিমিয়াম, বেশি প্রিমিয়াম, বাকি 1 টাকা করে ভাগ করে দিব, এটাই স্ট্র্যাটেজি। এক্স্যাক্টলি। এইটা আমি এত কষ্ট করে 10 জনকে আনতেছি, তারপর 4 জনই চলে যাচ্ছে, 6 জন থাকতেছে, এই প্রবলেম সলভ করবেন কিভাবে? দুইটা, একটা হচ্ছে যে কন্টেন্ট ফ্লো এন্ড কোয়ালিটি কন্টেন্ট, এটা কন্টিনিউয়াসলি রাখতে হবে, ঠিক আছে? এইটার কারণে আমরা দর্শক আমাদের কমপ্লেইন করে, আমরা জানি যে ভাই দেখে ফেলছি সব, এখন কি করবো? আপনি এত বেকার কেন? সব দেখে ফেলছি। কিন্তু আসলে কি হয় রিয়েলিটি, তো আমরা তো বুঝি, আসলে ব্যাক এন্ডের ডেটা তো আমাদের কাছে আছে, আমরা বুঝি কি ও আসলে ফ্রন্ট স্লাইডে যেই সব জিনিস পাইছে ওইগুলো দেখছে। এইটার ভেতর আসলে ফ্রন্টে আমি কতগুলো কন্টেন্ট শোকেসিং করতে পারি, মানে হাইয়েস্ট 50টা কন্টেন্ট শোকেসিং করতে পারি, কিন্তু আমার তো আরো 500 কন্টেন্ট আছে, সার্চ করলেই পাবে, অথবা এটার ভেতরে ঢুকলেই পাবে, অন্য পেজে ঢুকলেও ঢুকে না, মনে করে আসলে সব দেখে নাই। ওইটাকে যখন আবার প্রমোশনে ঢালি, তখন আবার ওইগুলো দেখা শুরু করে। কিন্তু আমি মনে করি চরকির আরো কন্টেন্ট ফ্লো আরো বাড়াইতে হবে। সো এখন মাসে একটা না সপ্তাহে একটা? আমাদের এখন যেটা হয়েছে যে মাসে মানে
এভারেজে 2টা 3টার দিকে আমরা যাচ্ছি, খুব সময়ের মধ্যে ডিক্লেয়ার করবো যে এভরি উইক 1। সো এটা তো লাগবে, কারণ মানুষ উইকেন্ডে তো বসে দেখতে হয় আর কি। হ্যাঁ, আর একটা প্রবলেমটা কি, কন্টেন্ট ফ্লোটার মেইন প্রবলেম শুধু ইনভেস্টমেন্ট না, টাকা না, মেইন হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর ভালো কন্টেন্ট, মানে যেই পরিমাণ কন্টেন্ট প্রয়োজন ইনফ্যাক্ট শুধু চরকির জন্য, এই পরিমাণ মার্কেটে প্রফেশনালস নাই। মানে আমি যদি ভালো ডিরেক্টরের লিস্ট করি, ভালো রাইটারের লিস্ট করি, স্পেশালি রাইটার, স্ক্রিন প্লে রাইটার আমাদের দেশে খুবই কম। ডিরেক্টর হয়ে গেছে ভালোই, অনেক আছে, সিনেমাটোগ্রাফার আছে, টেকনিক্যাল কোয়ালিটি আমরা রিচ করে ফেলছি, ভালো লেখার মানুষ নেই, ভালো ইউনিক গল্প ক্র্যাক করার মানুষ নেই। তো আমি যদি মনে করি যে প্রতি সপ্তাহে একটা দিব, আস্তে আস্তে কোয়ালিটি আস্তে আস্তে ডাউন হইতে পারে। এইটা ধরে রেখে আসলে আমাকে কন্টেন্ট প্রডিউস করতে হয় আর কি। ইটস নট অ্যাবাউট মানি অনলি। এই প্রবলেমগুলো কি ভাই মনে হয় যে ভালোর দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে? যেমন ধরেন 10 বছর পরে যায় কি সিঙ্গেল সিনেমা হল থাকবে না, নাকি ভালো আরো সিনেমা হল থাকবে? সিনেমা হল না, এটা কই মাছের প্রাণ আর কি। ছোটবেলা থেকে শুনতেছি নতুন নতুন জিনিস আসছে, রঙিন টেলিভিশন আসার পর সিনেমা হল নাই হয়ে যাবে, সিনেমা হল স্টিল ঠিক আছে। এরপরে ওটিটি আসার পর সিনেমা হল নাই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে অমুক আসার পর সিনেমা হল, সবই নতুন মিডিয়া আসতেছে, নতুন মিডিয়ার মতো অপারেট করতেছে, কিন্তু সিনেমা হল কিন্তু ঠিক আছে। কমতেছে না, কমতেছে কিন্তু ওই হারে কমতেছে না আসলে, কারণ সিনেমা একটা এক্সপেরিয়েন্স, এটা মানুষ করতে যায়। ওকে, তাহলে আমরা সেম কোয়েশ্চেন, স্ক্রিন প্লে রাইটার 10 বছর পরে কি আরো ভালো পাবো নাকি আরো কমবে, এখন যা আছে তার থেকেও খারাপ হবে? আমার মনে হয় ভালো পাবো, কারণ এটা হচ্ছে যে আমাদের দেশটাও হিসাব করতে হবে যে আমাদের দেশের বয়স কত, আর এডুকেশন সিস্টেম কিন্তু আমরা আসলে অনেক স্ট্রং এডুকেশন সিস্টেম আমাদের দেশে না, কোয়ালিটি এডুকেশন সিস্টেমের অভাব আছে আমাদের দেশে। তো ভালো একটা ফিল্ম স্কুলই তো বাংলাদেশে নাই, যে প্রপার ফিল্ম স্কুল যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ঠিকঠাক বেসিকটা, এইটা তো প্রবলেম। সো এত বড় ইন্ডাস্ট্রি অপারেট হচ্ছে, একটা টেকনিক্যাল স্কুল নাই। আপনার কি মনে হয় একটা টাইম আসবে যখন ইউটিউবের স্টাররা উইল বি বিগেন মুভি স্টার্স অ্যান্ড ওদের কন্টেন্টে আপনাদের কিনাটা মেক সেন্স করবে? যেরকম ধরেন আপনি আমারটা নিলেন বা কারিনারটা নিলেন, রাইট? আমরা একটু এফোর্ডেবল, আমাদের প্রবলি একটা ট্র্যাকশন চরকিতে চলে যায় সাবস্ক্রিপশনের জন্য, তো ওইটা কি আরো সেন্স মেক করবে না র্যাদার দেন যতদিন যাচ্ছে মুভি স্টারটা কমতেছে? না, এইটার সাথে আসলে কম্পারিজন করা যায় না, কারণ দুইটার দুই রকম এফেক্ট, মানে একটা এফেক্ট আরেকটা এফেক্টের সাথে ক্রস খুব বেশি করে না। মানে এফোর্ডেবিলিটি কিন্তু আসলে ওটিটি কন্টেন্টের মেইন পার্ট না, মানে মেইন পার্ট হচ্ছে কোয়ালিটি। এফোর্ডেবল সবসময় কিন্তু মানে কোয়ালিটি দিতে পারবে না, ঠিক আছে। এখন আমার ইউটিউবে ওই ইউনিকনেসটা তো কমে যাচ্ছে, আমি যখন একটা দেখা যায়, তো সেটা কিন্তু আবার আমার সাবস্ক্রিপশন ভ্যালুটা আবার একটু কম আসতেছে আর কি। তো মেবি আমার কস্ট কম, আমার ভ্যালু আবার দিন শেষে কম। ওকে, একটা সিঙ্গেল স্ক্রিন দিতে কি লাগে এক, আর সেকেন্ড আমার হঠাৎ আপনার সাথে কথা বলে মাথায় আসলো, আমি যদি এখানে চরকি কন্টেন্ট ছাড়ি, তারপর 50 টাকা করে টিকিট বেচি, এটা লিগাল নাকি? লিগাল তো না, আই এম অ্যাজিউমিং, বাট এটা ধরার কোনো ওয়ে আছে নাকি? আর এটাকে আমি সিঙ্গেল স্ক্রিন বললে কেমন? খুবই স্মার্ট। এই জায়গায় যদি চালাই, এইখানে এই রুমে, প্রথম কথা এই রুমে চালাইলে সমস্যা নেই, টিকিট বেচলে সমস্যা। আমি তো ই টিকিট করবো না, আমি তো ম্যানুয়াল করবো। ম্যানুয়াল করব না, ম্যানুয়াল হোক আর যাই হোক, বাংলাদেশের আইনে যখন একটা প্রজেকশন চলতেছে একটা সিনেমার, কমার্শিয়াল টিকিট কেউ বিক্রি করছে, তখন সেটা আগে সেন্সর সার্টিফিকেট লাগবে এই সিনেমাটার। সেন্সর সার্টিফিকেট মানেই হচ্ছে সিনেমার ফুল প্রসেসে ঢুকতে হবে কমার্শিয়াল যদি কেউ শো চালায়। বাট আপনারা তো সিঙ্গেল স্ক্রিন থেকে টাকাই উঠাইতে পারছেন না, ওইটা ধরবেন কেমনে? কোনটা ধরবো কিভাবে? আমি এখানে যদি এখানে না, গ্রামে কোথাও কেউ না, সেটা ধরে ফেলবো, সেটা টাকা তোলার সাথে সম্পর্ক নাই যে কে কোথায় কি চালাইতেছে, ওইটা ধরে ফেলবো। কেউ না কেউ তো চালায়, অনেকটা আবার ধরতেও হয়তো কেউ পারে না, সেটা তো ঠিক আছে, কিন্তু বেশিরভাগই তো ওটা ধরা পড়বে। মানুষ দেখার পরে বলবে ওয়াও অমুক জায়গায় দেখলাম খুব ভালো একটা সিনেমা, সোশ্যাল মিডিয়া আজকে পোস্ট দিবে, কালকে ধরা খাবে। না করবো না আমি যাচ্ছে। তো এইটা আলটিমেটলি একটা সিনেমা হল দিতে লাগে হচ্ছে একটা নির্দিষ্ট সাইজের মানে স্পেস, প্রপার প্রজেকশন, অবশ্যই 2K প্লাস। কত টাকা লাগে? মানে আমার সিনেমা হলের, এটা তো ডিপেন্ড যে কোন কোয়ালিটি আছে। ধরেন আমি 4-5 কোটি টাকার মধ্যে একটা ভালো সিনেমা হল দেওয়া সম্ভব বলে, যেটাতে বাথরুম আছে, একটা স্ক্রিন আছে, ভালো সিটিং সিস্টেম আছে, এটার মধ্যে কত এসিটা ঠিকঠাক আছে। সিটার হবে? কত সিটার হবে এটা?
সিটেরও কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। মানে আমি যদি একটা স্ট্যান্ডার্ড ধরি 300-350 সিট, ধারণা এটা হয়ে যাবে। আই মাইট বি রং, সিনেপ্লেক্সের লোকজন বেটার বলতে পারবে, কিন্তু প্রপার প্রজেকশন সিস্টেম, প্রপার টিকিটিং, মানে সবকিছু মিলে, তারপর ওখানে তো একটা ফুড কোর্ট রেডি করতে হবে, সবকিছু মিলে আমার এরকম লাগে আর কি। 5 কোটি টাকা, রাইট? তাইলে তো আপনারা যে টাকা ইনভেস্ট করছেন, আপনাদের একটা সিনেমা হল বানানো মেক্স মোর সেন্স। হ্যাঁ, তো কিন্তু আমরা সিনেমা হল কেন বানাবো? বিকজ আপনাদের 30% রেভিনিউ ওখান থেকে আসতেছে। না, মানে আমার আসলে গোল সেট করতে হবে, কেবলা সেট করতে হবে যে আমি আসলে কোন দিকে মুভ করব। হ্যাঁ, ওটিটিতে হয়তো তার চেয়েও বেশি সম্ভাবনা আছে, তাহলে তো আমার তো একদিকে সম্ভাবনা আছে ফর শিওর, একটা পয়েন্টে গিয়ে এটা হয়তো ম্যাচ করবে। এক্স্যাক্টলি। আমি সিনেমা হলের বিজনেস, মানে এক এক মানুষটাকে, আমরা যখন দুপুরে খাইতে বসি, এটার মধ্যে কেউ সবজি সাপ্লাই দিচ্ছে, কেউ ডাল, আর কেউ মাছ। এখন আমি যদি সব করতে যাই হবে না। আমি ভাই, মানে আমি ওটিটিতেই রান করতে চাই, এটার মধ্যেই বেস্ট করতে চাই। ট্রু, বাট প্লেটটাই তো আপনাদের, আমি এটা বলতে। প্লেটটা আপনাদের হইলে ভালো হয়। এক্স্যাক্টলি, সম্ভাবনা আছে আমি মনে করি, কিন্তু ফোকাস পয়েন্টে ওটিটির মার্কেটের আমরা আসলে 5%ও ক্র্যাক করি নাই। সো ইটস আ বিগ মানে জায়গা আছে এটা এক্সপ্লোর করার, ওটা এক্সপ্লোর আর একটু করি, তবে এই প্ল্যান আমাদের আছে আর কি। সিনেমা হলের দিকে যাওয়ার প্ল্যান, বা নাইস, মেক সেন্স। ভাইয়া, আপনার আপনি যেহেতু সিইও, আপনি অনেক ধরনের ঝামেলা ডিল করেন ফর শিওর, বিভিন্ন ধরনের। আমাকে বলেন যে এমন কি কি আপনি রেগুলার ফেস করেন যেগুলা নিয়ে আপনার মনে হয় যে এগুলার সলিউশন হিসেবে এই ব্যবসা থাকলে ভালো হইতো। বেসিক্যালি আমি আপনার কাছে বিজনেস আইডিয়া চাচ্ছি বেসড অন আপনি যেসব প্রবলেম ফেস করেন বা আপনার টিম প্রবলেম যেসব ফেস করে, যেগুলো ভিউয়াররা দেখে সলভ করার চেষ্টা করতে পারে। মেইন পয়েন্ট হচ্ছে কন্টেন্ট। ওকে, ঠিক আছে, আমার যদি কন্টেন্ট পার্টনারশিপ, যারা আমার জন্য কন্টেন্ট বানাবে, তারা যদি অনেক প্রফেশনাল হতো, ওকে, এবং মানে কস্ট অপটিমাইজ করতে পারতো। মানে সিনেমা কন্টেন্ট এটা এমন একটা বিষয়, কস্ট অপটিমাইজ করতে পারাটাই হচ্ছে সবচেয়ে আমি মেইন পয়েন্ট মনে করি। মানে 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, সেটার ভ্যালু যদি দেখা যায় 3 কোটি টাকার মতো, তাহলে আরো বেটার। 5 কোটি টাকার মতো ভ্যালু দেখা গেলে আরো বেটার। কিন্তু 1 কোটি টাকা ইনভেস্ট করে সেটার ভ্যালু যদি 30 লাখের মতো হয়, তাহলে তো আসলে আমার 70 লাখ টাকা জলে ফেলে দিলাম। এই 70 লাখ এটা তো টাকা ট্র্যাক করা জাস্ট আপনার গাট, আপনি পারবেন, ধরেন আপনি অনেকগুলো কিছু বানাইছেন, জানেন, বাট এটা কি কোনো টুল আছে? মানে বেসিক্যালি আমাদের প্রডিউসিং নলেজ থাকতো, প্রোডিউসিং নলেজ থাকতো। এমন এখন কিছু কি বানানো যায় যেটা ভিউয়ার্স বানাইতে পারবে, এমন একটা ব্যবসা যেটা আপনার কাছে বেচতে পারবে, যেটা দিয়ে ও এটা প্রিডিক্ট করতে পারবে, অথবা যে কোনো একটা প্রবলেম সলভ করে আপনার থেকে টাকা নিতে পারবে? মানে এখন আমাদের মধ্যে গ্যাপ কি আছে? আমি যদি কন্টেন্টে বলি, আমাদের মধ্যে সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে সিরিজ। আমাদের বেশি সিরিজ নাই, আমাদের আরো সিরিজ করা দরকার। একটা নতুন জিনিস আমরা এক্সপ্লোরই করি নাই, সেটা হচ্ছে স্টোরি বেসড যেগুলো হয়, এটা কিন্তু সিনেমার চেয়ে বেশি এনগেজিং হয়। অন্যান্য প্ল্যাটফর্ম আমরা দেখি না, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অনেক আমরা দেখি যে রিয়েল লাইফ স্টোরি, কোনো ফিকশন না, এত ভালো ইউনিক স্টোরি টেলিং আমি উঠতে পারতেছি না। বায়োগ্রাফি, হ্যাঁ, বায়োগ্রাফিগুলো, এই সেগমেন্টটা আমাদের দেশে একদমই নাই। তো কেউ যদি নতুন প্রোডাকশন হাউস দিতে চায়, তার যদি এটা প্রপার লার্ন করতে পারে, এই স্টোরি টেলিংটা আর এই মেকিংটা, আমার এখানেই মার্কেট আছে অনেক। আমি বছরে 5টা কিনতে চাই। কার বায়োগ্রাফি করবেন আপনি? বায়োগ্রাফি হইতে হবে, নট বায়োগ্রাফি হতে পারে, ডকুমেন্টারি হয়তো, ডকুমেন্টারি, যে কোনো কিছু নেই। বাংলাদেশের ডকুমেন্ট এখন যদি একজন আইডিয়া দিছিল, এই আইডিয়াটা ডিসক্লোজ করার উচিত হবে কিনা আমি জানি না। ওইটা ঘুরাই বলেন। মানে বাংলাদেশ তো একটা যে অদ্ভুত দেশ না, বাংলাদেশের যে কোনো জিনিস নিয়ে ডকুমেন্টারি হতে পারে। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে মারামারি হয়, এটা পৃথিবীর মধ্যে ইউনিকনেস না? তো এটা নিয়ে একটা প্রপার ডকুমেন্টারি তো হইতে পারতো। আমি লন্ডন অ্যাটাক দেখে ভয় অনেকদিন টিউবে উঠি নেই যখন লন্ডনে গেছি। ইনফ্যাক্ট অনেক ঘটনা ঘটে আমাদের, যে ক্রাইম স্টোরিগুলা, ইন্সপায়ারিং স্টোরিগুলো আছে, তো এগুলোর উপরে তো আমরা আসলে কাজ করি না। এই কাজ করা দরকার, অথবা আমি কাজ, মানে আমার কাছে মার্কেট ডিমান্ড আছে এটা। আপনার কি মনে হয় চোরকি ভুল কি করছে? অনেক ভুল করছে। আচ্ছা, আগের কোশ্চেনটা আরেকটু আনসার করে নি। এটা গেল হচ্ছে কন্টেন্টে। আর একটা হচ্ছে আমাদের সাথে টাই আপ করার একটা বড় স্কোপ অফ ওয়ার্ক যদি বলি, সেটা হচ্ছে টেকনোলজি। কারণ আমরা এখন আমাদের মতো করে একটা টেকনোলজি ডেভেলপ করে এখন আমরা আমাদের অ্যাপটা অপারেট করি। এইটার ভেতরে না অনেক কাজ করার, নেক্সট লেভেলে অনেক টেকনোলজি কাজ করে, অ্যাডভান্সমেন্টের সুযোগ আছে আর কি, এনহ্যান্স করার সুযোগ আছে। স্পেশালি যদি এআই বেস বলি, মানে অনেক পার্সোনালাইজ, মানে লাইক আজকে আমি যখন একটা স্লেট দেখাচ্ছি, এই স্লেটটা কত পার্সোনালাইজ আমি স্লেট দেখাইতে পারি, আমি নান্নানের জন্য একরকম কত ইন্টারেস্টিং দেখাইতে পারি। পাশাপাশি দুইজন বসলে যেন দুইজনের ইন্টারফেস চরকির কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়। তো এটা আসলে আমি, কারণ ওর যে পার্সোনা, তোমার যে পছন্দ, ওই পছন্দেই কিন্তু আমি আসলে দেখাই। ঢাকা শহরের যে পছন্দ
পাবনার মানুষের পছন্দ তো এক না। তো আমি কত পার্সোনালাইজ ডিস্ট্রিবিউশন করতে পারি, এইখানে কিন্তু স্টিল গ্যাপ আছে টেকনোলজিতে। আমরা নিজে মনে করি আমাদের আরো মানে আমরা এআই বেস অনেক কিছু করি, কিন্তু আরো করা দরকার। তো এই জায়গায় স্কোপ আছে, মানে টেকনোলজি অ্যান্ড কন্টেন্ট দুইটা জায়গায় স্কোপ আছে। আপনার কি কখনো মনে হয়, বলতেন কিছু? হ্যাঁ, আরো যে ভুলগুলা বলতেছিল, বলেন বলেন। ভুলগুলা হচ্ছে বিকজ আপনি একটা ইন্টারভিউতে আমি দেখছি আপনি ক্লিয়ার করছিলেন যে ওই যে নিজেদের মানুষ ওইসব, তো ওগুলা ইয়ার্স তো এত কথা হইছে, বাট আমি বলছি ভুল কেন করছেন, বিকজ অনেক ওটিটি আসছে আর চলে গেছে, আপনারা মোটামুটি সার্ভাইভ করে গেছেন, আর আই হোপ সার্ভাইভ করে যান, বাট আপনারা কি কি ভুল করছেন? মানে আমাদের কাছে মনে হয়েছে যে অনেক সময় আমরা কিছু কিছু কন্টেন্ট প্রডিউস করছি, মনে হয়েছে যে এটা রাইট টাইম ছিল না ওই কন্টেন্ট প্রডিউস করার জন্য। আমাদের কন্টেন্টের আন্ডারস্ট্যান্ডিং যদি বলি আরো বেশি হওয়া দরকার ছিল, কিন্তু আমরা মেনে নিয়ে আচ্ছা ঠিক আছে আমাদের এক্সপিরিয়েন্স ছিল না, ফাইন। ভুল করতে করতেই তো আমাদের ট্রায়াল অ্যান্ড এররের, যেহেতু আমাদের সামনে কোনো মানে সফল কোনো উদাহরণ ছিল না, তার মানে কিন্তু আমাকে আসলে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাইতে হবে। তো কিছু কিছু কন্টেন্ট এখন যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে ওই কন্টেন্টগুলো আমরা আসলে এই মুহূর্তে প্রডিউস করতাম না। কন্টেন্ট প্রডিউসিং মিস্টেক হয়নি, কন্টেন্ট প্রডিউসিংটা ঠিক ছিল, টাইমিংটা ঠিক হয়নি। এরকম বেশ কিছু কন্টেন্ট আছে। কোনটা আপনাকে সবচেয়ে শকিং রেজাল্ট দিছে, যেটা ওইটা হয়েছে? কন্টেন্টের নাম বলবো না, মানে আমার অনেক পছন্দের কন্টেন্ট আছে ফ্লপ করছে চরকিতে, মানে এইটা আমি দেখে মানে আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে যে এটা ওয়ার্ক করে না, ঠিক আছে এটা খুব ভালো কন্টেন্ট, ঠিক আছে কিন্তু এটা সাবস্ক্রিপশন হয় নাই। কেন? নাম বলেন না, সমস্যা কি? নাম না বলি কারণ নাম না বলে, কিন্তু এটা কেন হয়? এইটার কারণ হচ্ছে যে আমি যেইভাবে চিন্তা করতেছি অডিয়েন্স এইভাবে চিন্তা করতেছে না, অডিয়েন্সের সাথে আমাদের একটা চিন্তার গ্যাপ। কোন ইয়ারে হয়েছিল কন্টেন্টটা? প্রত্যেক বছরে এরকম কিছু কন্টেন্ট না, আপনার যেটা ওটা কোন ইয়ারে হয়েছিল? না আমার বলতে যে হ্যাঁ আমি আগের বছরেই এরকম কন্টেন্ট আছে, এই বছরেও একটা কন্টেন্ট, এই বছর না এত বলবো, এই বছরে একটা কন্টেন্ট আমরা রিলিজ করছি যেটা বেশ ভালো ফ্লপ করছে, কিন্তু এটা ইনভেস্টমেন্ট আমাদের ইনভেস্টমেন্ট অনেক হাই ছিল, আমার ধারণা ছিল এটা ওয়ার্ক করবে, কিন্তু ওয়ার্ক করেনি। রেজন ভাই, আপনার কি কখনো মনে হয় যে আপনি, আমরা সবাই জানি যে আপনি সাকসেসফুল ডিরেক্টর ছিলেন, এখন অত করছেন না হয়তো, আবার আসতেছে একটা, ওকে, আপনার প্রোডাকশন নিয়ে অনেক কাজকর্ম, এবং আপনি কন্টেন্ট দেখলে গাট ফিলিং দিয়ে বুঝতে পারতেছেন যে সবসময় 100% হয় এটা তা না, আপনি গাট ফিলিং দিয়ে বুঝতে পারতেছেন আপনার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সের উপরে যে এটা ভালো করার চান্স কীরকম, এটা খারাপ করার চান্স কীরকম। আপনার কি মনে হয় যে সিইও তো একটা ম্যানেজারিয়াল রোল, এই জিনিসের ভিতরে না যায় আপনি যদি প্রোডাকশনের ভিতরেই থাকতেন, ওইটা গ্রো করার চেষ্টা করতেন এবং তারপর চরকির সিইও রে আপনার কাজ বেচতেন, তাইলে কি আপনার টাকায় বেশি হইতো না? টাকা তো অনেক ভালো, টাকা নিয়ে চিন্তা করলে মানে লাইক আমি তো গ্রাজুয়েশন করছি সিএসসি তে, আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রি দিয়ে অথবা ওইটার দিকে মুভ করতাম। ওকে, না আপনি ইমপ্যাক্টের দিক থেকে ভাবেন, ওটা বেশি হইতো না। যদি আমি কন্টেন্ট ইমপ্যাক্টের দিকে চিন্তা করি, আমার প্রথম চিন্তা ছিল যে বাংলাদেশে আগের ইন্ডাস্ট্রি কি ছিল, টেলিভিশন ইন্ডাস্ট্রি ছিল, আমরা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আমরাই কাজ করছি। ওইখানে আমার সবসময় একটা গ্যাপ মনে হইতো যে ম্যানেজারিয়াল পজিশনে যারা আছেন, যারা টিভির বিজনেসে ইনভেস্ট করতে আসে, হয় তাদের পলিটিক্যাল এজেন্ডা আছে আর নাইলে তাদের অন্য এজেন্ডা আছে, প্রপার কন্টেন্টের এজেন্ডা নিয়ে খুবই কম আসছে যারা কন্টেন্ট বিজনেস করতে আসছে, মানে কন্টেন্ট বুঝে। আমার কাছে মনে হয়েছে যে এই পজিশনগুলোতে কন্টেন্টের আন্ডারস্ট্যান্ডিংওয়ালা মানুষ থাকতে হবে আসলে আগে, তাহলে আর অথবা মানে কোট অ্যান্ড কোট, এটা আমার বলা উচিত হচ্ছে না যে আমি সব প্রবীণদেরকেই পছন্দ করি, কেরিয়ার শেষ, মানে এখন আর মানে আসে না, রিটায়ারমেন্টে চলে গেছে, উনি একটা চ্যানেলের অথবা উনি একটা মানে হাউজের হয়তো মেইন হলো, হেড অফ কন্টেন্ট, ইন্টেনশনই নাই। প্রবলেমটা হচ্ছে ইন্টেনশন হয়তো আছে, প্রবলেম হচ্ছে সে রিলেভেন্ট না এই সময়ের জন্য। তো আমি যখন আসলে এই বিজনেস শুরু করছি তখন কিন্তু আমার একদম রানিং কেরিয়ার, তো আমি এই মুহূর্তে ইন্ডাস্ট্রির পালসটা যতটা আমি আসলে মানে অ্যালাইনমেন্টে থাকতে পারতেছি, আমি যখন এইজ অফ আমার 65 or 70-তে আমি এটার দায়িত্ব নিব, তখন আমি মার্কেটের আন্ডারস্ট্যান্ডিংটাতে আমি অনেক পুরানো হয়ে যাব, তখন আপনিও টিভিতে ইন্টারভিউ বিচিং করবেন। তো এই যে বিষয়, এইটা আসলে আমার কাছে মনে হচ্ছিল যে যারা ডিসিশন মেকার এরকম পজিশনে কন্টেন্টের আন্ডারস্ট্যান্ডিং, রিলেভেন্স এবং একই সাথে ফিউচারটা যে এটা কোন জায়গা পর্যন্ত যাবে, আমি যদি আরো 10 বছর এটার পিছনে কাজ না করতে পারি তাহলে হবে না। তার মানে একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে হবে যে ইন্ডাস্ট্রি গ্যাপ আছে। আমার গ্যাপটা কখন মনে হয়েছে, যেমন আমার বিজনেসটা আমি ইচ্ছা করে বুঝতে চাইছি,
নেটফ্লিক্স বাংলাদেশ থেকে কয়েকশো কোটি টাকা নিয়ে চলে যায়, কারা পে করে? বাংলাদেশি অডিয়েন্স পে করে, তাই না? তাহলে আমাদের দেশে, এবং আমাদের দেশে প্রোডাকশন না নিয়ে, কিন্তু আমাদের দেশে ট্যালেন্ট আছে, আমাদের দেশে ফরেন রিজার্ভের একটা ক্রাইসিস আছে, কিন্তু ফরেন রিজার্ভ চলে যাচ্ছে কন্টেন্ট দেখার জন্য। তো আর আমাদের এখানে অনেক ভালো ট্যালেন্ট আছে, তাদেরকে দিয়ে যদি আমরা ভালো কন্টেন্ট বানাই তাহলে আরো ফরেন রিজার্ভ আসবে। এই যে বললাম 36 কারেন্সিতে পেমেন্ট হয়, আমার তো ফরেন রিজার্ভ কারেন্সিতে, কিন্তু ফরেন কারেন্সি রিজার্ভেই কিন্তু এটা জমা হচ্ছে। তার মানে দেশের টাকা দেশে থাকবে, বাইরের টাকা আরো দেশে ঢুকবে। এইটা কারা করবে? যাকে কন্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, টেকনোলজির আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তাকে আসলে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার কি কি গ্যাপ আছে এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি 5টা জিনিস ফাইন্ড আউট করছি, ওইটা লার্ন করার চেষ্টা করছি, দেন ট্রায়াল এন্ড এরর মধ্যে দিয়ে গেছি। এইটা হ্যাঁ, আমি কন্টেন্ট সাইডে থাকলে আমার একটা জিনিসে আরো বেটার হইতো কন্টেন্টে। তো হোল ইন্ডাস্ট্রি করানো আমার কাছে মনে হচ্ছিল অ্যাজ আ ডিরেক্টর আমি কোন প্ল্যাটফর্মে কাজ করবো, আমি প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। তো লেটস মেক আ প্ল্যাটফর্ম ফার্স্ট, দেন এটার মধ্যে আমি কাজ করবো। আমি কিন্তু চরকির ডে 1 থেকে একটা প্রজেক্টও করি নাই। আমি এত বছর পরে এসে, মানে 5th ইয়ারে এসে আমি চরকিতে এখন আমি সিনেমা বানাচ্ছি। এই 5 বছর আমি আসলে চেষ্টা করছি বাংলাদেশের বেস্ট ট্যালেন্টগুলোকে একসাথে করে একটা অন্তত মানে আস্থার জায়গা তৈরি করতে, যে এখানে একটা কন্টেন্ট করা যায়। এখন যদি আমি মনে করি যে এটা আমি এখন প্রতি বছর এখানে আমি কন্টেন্ট বানাবো, যদি ভালো লাগে প্রতি বছর কন্টেন্ট বানাবো, তাহলে আমার কাজের জায়গা ক্রিয়েট করার জন্য আমার কাছে মনে হয়েছে ইন্ডাস্ট্রি ক্রিয়েট করা দরকার ছিল। আপনার মুভিটা কে অ্যাপ্রুভাল দিছে? আর সেটা আর একটু কাহিনী, সেটা হচ্ছে ওইটা রিজেক্ট করলে আপনি কি করতেন? যে আপনার টিম যদি বলতো যে না এটা ভালো হয়নি। আসলে আমার কন্টেন্ট রিজেক্ট করছে, এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। আমি আসলে আমার কন্টেন্ট টিমের উপর আমি সবসময় বিশ্বাস তৈরি করতে চাইছি। সো আমার কন্টেন্ট টিমটা এমনভাবে আমি ডেভেলপ করছি দিন থেকে, যে এই টিমটা ইউনিকভাবে ডিসিশন মেক করতে পারবে, এই টিম কারোর সাথে কোনো জায়গায় কম্প্রোমাইজ করবে না। তাইলেই তো আসলে কন্টেন্টের ইউনিকনেসটা তৈরি হবে। তো আমি যখন আরও 1-1.5 বছর আগে আমি যখন ডিসিশন নিচ্ছি আমি কন্টেন্ট বানাবো, তো আমি চিন্তা করলাম যে অ্যাজ আ সিইও তো ডেফিনেটলি আমি এটা নিজেই করে একটা অ্যাপ্রুভাল, আমাদের একটা কমিশনিং কমিটি আছে, কথাবার্তা বলে করে ফেলতে পারি। আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে যদি প্রসেসের মধ্যে দিয়ে না যাই, তাহলে আমি ইন্ডাস্ট্রির জন্য কি গোল সেট করলাম যে ও তুমি একটা ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে তুমি নিজেই কন্টেন্ট করতে পারো, এটা তো প্রফেশনালিজম না। তো আমি চিন্তা করছি যে আমি পিচ করব। এই যে শুরুতে বলতেছিলাম না, পিচ 1, পিচ 2, ফাইনাল পিচিং, আমাদের 3টা পিচিং প্রসিডিওর আছে। আমি পিচ 1 থেকে পিচ করা শুরু করছি আমার কন্টেন্ট টিমের কাছে। আমি বুঝতে চাইছি যে ওরা যেইভাবে চিন্তা করে সেইটার ভেতরে আমার কন্টেন্ট কমপ্লাই করে কিনা, কোয়ালিটিটা ঠিক আছে কিনা। কোয়ালিটিটা মানে ওরা যদি আমাকে ভয় পেয়ে, তাহলে আমার কন্টেন্ট তো খারাপ হবে, কারণ ওদের যে ইনপুটটা আমি মিস করব। তো শুরু থেকে ওদের আমি ব্রিফ করছি, দেখো আমি যখন ডিরেক্টর হিসেবে পিচ করব, ভাবার দরকার নেই আমি এই প্ল্যাটফর্মের সাথে কি কাজ করি, আমি সিইও না, আমি মালিক না, আমি শেয়ার হোল্ডার, কিচ্ছু চিন্তা করার দরকার নেই। তোমার চিন্তা করতে হবে অ্যাজ আ ডিরেক্টর হিসেবে যদি উনি আসতেন তাহলে কি এটা আমরা নিতাম কি নিতাম না। তো এই কনফিডেন্টটা ওরা ওইভাবেই গ্রো করছে। আমার ফার্স্ট গল্পটা ওরা রিজেক্ট করে দিচ্ছে, আমার আসলে 2টা গল্প রিজেক্ট করছে। তারপর কি বলে না যে তোর বেতনটা ওর বোনাসটা, কারণ আমি আবার এটা বিশ্বাস, আমি যখন গল্প বলছি, গল্প দেখি বলে, তা বলছে যে আপনি বস, আপনি তো চাইলে এটা করতেই পারেন, অন্য কেউ হলে এটা আমরা ফেলে দিতাম। ঠিক আছে, ডিরেক্ট বলে নাই, ক্লিয়ার বলে দিছে আর কি যে রিজেক্ট করতাম। আচ্ছা কি প্রবলেম, ওরা যে 5টা প্রবলেম আমাকে বলছে, এই 5টা প্রবলেম আমি বুঝছি যে 5টা প্রবলেম ঠিক করলে এই কন্টেন্টের আর ওই কন্টেন্টটা থাকে না। তার মানে এই গল্পটা আলটিমেটলি ওরা বলতে চাচ্ছে এই গল্প ওয়ার্ক করি। ওরা এই যে প্রবলেমগুলো স্ট্রংলি বলছে, আমি বিলিভ করছি ওইটা, দেন ওই গল্প আমি বাদ দিয়ে দিছি। সেকেন্ড আরেকটা আমি দেখলাম যে আচ্ছা আবার অনেক ম্যাচিউর হওয়ার পর যদি বলি তাহলে আবার বাদ দিয়ে দিবে, মন খারাপ হবে, শুরুর স্টেজে বলি। শুরুর স্টেজে আইডিয়া মাথায় আসছে, বলছে এটাও ফ্লপ হবে না, এটা মানে অথবা ভালো হবে না। দেন আমি 3rd টাইম যেই গল্পটা আমি নিজেই ফিল করতেছিলাম যে এই গল্পটা ভালো, যখন ওদের পিচ করছি ওরা কিন্তু শুরুতে বলছে এই গল্পের সম্ভাবনা আছে, তাহলে আপনি স্ক্রিপ্ট লিখে নিয়ে আসেন যান। ঠিক আছে, তো এই যে ধাপটা আমি যদি ডে 1-এই ওদেরকে দিয়ে জোর করে অ্যাপ্রুভ করাতাম, তাহলে কিন্তু আমি একটা খারাপ কন্টেন্ট মেবি করতাম। আমি জানি না আমার দম সিনেমা কত ভালো হবে, কিন্তু অন্তত আমি এই জায়গায় কনফিডেন্ট যে ও মানে আমার ক্রিয়েটিভ টিমটা অ্যাটলিস্ট ওরা স্যাটিসফাইড, এবং ওরা যেভাবে কন্টেন্টটা ডিজাইন করে, চিন্তা করে, কন্টেন্টে ইনপুট দেয় অন্যদের ক্ষেত্রে, আমি তো দেখছি চরকির কন্টেন্টের কোয়ালিটি এনশিওর করতে ওরা জান প্রাণ দিয়ে দেয়। তার মানে আমার কন্টেন্টের কোয়ালিটি এনশিওর করা তো অ্যাজ আ ডিরেক্টর হিসেবে আমার নিজেরই জন্য এটা একটা প্লাস পয়েন্ট। তো চরকি 2বার আমার এটা রিলেশন।
তো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার কাছে আমি এই প্রসেসটা বিলিভ করি আমার চরকি। ভাইয়া শেষের দিকে চলে আসছি আমরা। একজন সিইও কি মালিকানার অংশীদারত্ব পায়, স্টক শেয়ার? এটা ডিপেন্ড যে আসলে ইনভেস্টরের সাথে ডিলটা কি। হ্যাঁ, আমি পেয়েছি। কারণ হচ্ছে যে না, রাইট ডিল, কারণ আমার ইনভেস্টর না এত ভালো ইনভেস্টর, মানে আমি জানি না, আমি এত কম জানার পরেও মানে বিজনেস থেকে শুরু করে ওনারা কিন্তু জানতো যে এ লার্ন করতে করতে আগাবে, বেট করছে পুরো এটা একটা। হয়তো আমাকে বিশ্বাস করছে, আমি এটাই বলবো, আমাকে বিশ্বাস করছে। ইনফ্যাক্ট আমি যখন শুরুতে যে টাকার ইনভেস্টমেন্ট চাইছিলাম, আমার ইনভেস্টর উনি মানে বলছে যে আপনি এত ছোট করে কেন ভাবতেছেন। এইটা আমার কাছে অনেক কনফিডেন্ট দিছে যে আপনি যদি ছোট করে ভাবেন, এত টাকার চিন্তা কেন, জীবন এইটা ভাবি নাই, তার এত টাকা দিবে কি দিবে না এটা ভয় থাকে না, চাইতেই লজ্জা পাইছেন। এক্স্যাক্টলি, ছোট লোক তো আমরা ভাই, কয়টা জিনিস ডিল করছি। কারণ হচ্ছে যে মানে রিয়েলি আমার রিয়েলিটিটা আমি বুঝি, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, আমার বাবার টিউশন ফি জোগাড় করতে খবর হয়ে গেছে, আমার নিজের খরচ নিজের জোগাড় করতে হয়েছে, তারপর একটা প্রোডাকশন হাউস দিছি, একটা সাকসেসফুল প্রোডাকশন হাউস হয়েছে ডেফিনেটলি, কারণ আমি অনেক প্রজেক্ট করছি পপকর্ন আমার প্রোডাকশন হাউস থেকে, কিন্তু সেটারও তো একটা লেভেল আছে যে কত লেভেল পর্যন্ত আমি আসলে, তো ওটিটি প্ল্যাটফর্মের গেমটা কিন্তু এইটা না, এর চেয়ে আরো 20 গুণ 30 গুণ বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসলে নামতে হয়, তো এটা চাইতেও তো ভয় লাগে ভাই, ঠিক আছে। তো আমরা ইনফ্যাক্ট আমি তখন মার্কেট সাইজও জানতাম না, আমি যতটুকু মনে করছি যে এটা মার্কেটের জন্য রিয়েলিস্টিক, আমি ততটুকুই কিন্তু ইনভেস্টমেন্ট চাইছি, কিন্তু যারা ইনভেস্ট করছে তারা হয়তো আরো বেটার ভিশন থেকে এটা বলছে যে না, আপনি জিনিসটা ভালো করে করেন, কোয়ালিটি করেন। কেন? ওনারা আমার উপর মনে হয় বিশ্বাস করছে, এই কারণে আমি অনেক কৃতজ্ঞ। ইনফ্যাক্ট আমার শেয়ার চাইতে হয় নাই, যে মানে যেহেতু বিশ্বাস করছে, ইনভেস্টমেন্ট দিয়ে দিলাম, আপনার যা ইচ্ছা করেন, আপনি যে কমিটমেন্টগুলো দিচ্ছেন প্রতি মাসে এবং প্রতি বছরে সেটা ঠিক রাখেন। এখন আমার চ্যালেঞ্জ কিন্তু ওইটাই, ওই নাম্বারটা ঠিক রাখা, এটা করতেই খবর হয়েছে আর কি। ওনারা শুধু এই জায়গাটা দেখে, কিন্তু আমাকে ফুল ফ্রিডম, আমি খুবই কৃতজ্ঞ এটার জন্য। আদারওয়াইজ চরকির কন্টেন্ট এত ইউনিক হইতো না যদি আসলে এটার মধ্যে এই বাজেট নানান ইনপুট এটা সেটা দিতে চাই, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর শেয়ার আলহামদুলিল্লাহ, তারা আসলে যে শেয়ার আমাকে দিছে এটা আমার জন্য খুবই, আমি মনে করি যে মানে খুবই সম্মানজনক। আপনার যখন আপনি সিনেমা প্রডিউস করবেন তখন আমাকে একটু বলেন স্যার, আরেকটা বেসিক প্রশ্ন, আপনার টাকা দিয়ে আসলে করেন কি? নট লাইক যে এনজয়ের ওইটা বলতেছেন, কনজামশন না, লাইক ইনভেস্টমেন্ট বা এটা বানাই বা ওই সাইড বিজনেস, সাইড হাসল, মানে কোন টাকা? আপনার নিজের টাকা, আপনার নিজের টাকা। আমার নিজের ইনকাম খুব বেশি নাই। শিওর আমরা বিশ্বাস করছি। আমরা বিশ্বাস করি না মানে ওই যে সিনেমা বানাচ্ছে না, এটা তো একটা স্ট্রাগলিং টাইম চলতেছে, কারণ যতদিন না পর্যন্ত স্ট্রাগলিং ইনভেস্টমেন্ট টাইম চলতেছে, স্ট্রাগলিং টাইম বলবো না, সবকিছুই স্ট্রাগলিং। বাংলাদেশে আরো অনেক সময় লাগবে, বাংলাদেশে সবকিছু স্ট্রাগলিং, এটাই আজকের কথা। কিন্তু একটা জায়গা পর্যন্ত প্রফিটেবিলিটির জায়গায় গেলে তখন হয়তো একটা হিউজ মানি ফ্লো, কিন্তু তার আগ পর্যন্ত আমি মনে করি যে আমি নিজেও না অনেক লাক্সারির মধ্যে আসলে বড় হই নাই, হইতেও চাই না, কারণ লাক্সারি অনেক সময় না ক্রিয়েটিভ জায়গাটাকে অনেক মানে নষ্ট করে দেয়, শব্দটা বলবো না, কারণ অনেক লাক্সারিয়াস মানুষ ক্রিয়েটিভ হয়েছে, আমি ওইটা বলতেছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা লেভেলে কমফোর্ট জোন লাগবে, এটার জন্য এই পরিমাণ টাকা লাগবে, কিন্তু এটার না একটা গন্ডি থাকা দরকার। নাহলে মানি গেমটা হচ্ছে এরকম একটা জিনিস, আজকে আমি 100 কোটি টাকা কামাইলাম, আমার কাছে যদি ইনাফ মনে হয় 300 কোটি টাকাও 2 দিন পর ইনাফ মনে হবে না, 5000 কোটি টাকাও ইনাফ মনে হবে না। সো ইটস এ নাম্বার চেঞ্জ হবে, কিন্তু আমি শান্তি পাবো না। তো আমাকে একটা জায়গায় সেট করতে হবে যে আমি এইটার মধ্যে দিয়ে থাকবো, এটার মধ্যে দিয়ে এনজয় করব। তো আমি কিন্তু মানে আলহামদুলিল্লাহ যতটুকুই আল্লাহ ইনকাম দিছে, আমি আসলে খুবই একটা নর্মাল, যতটা নর্মাল ভাবে মানে থাকা যায়। সো কোথাও ইনভেস্ট করেন নাই? কিসে? Like ধরেন না, আমার সমস্ত ইনভেস্টমেন্ট গোল্ড, যদি আমি বলি, জমি, অ্যাপার্টমেন্ট, দামি গাড়ি, কিছু তো অবশ্যই মানে মানে এটাকে কি বলে প্রপার্টি অথবা কিছু তো অবশ্যই থাকতে হবে বেসিক। না, আমি একটা বিজনেসের প্রতি আসলে ডিভোটেড থাকতে চাই, তো অন্য অন্য জায়গায় খুব বেশি আমি মাথা দিতে চাই না, মানে
অপরচুনিটি থাকলে আমি অনেক বেশি কাজ করতে চাই না, আমি একটা কাজ ভালোভাবে করতে চাই অলওয়েজ। ওকে, আই থিঙ্ক উইল এন্ড দিস ইয়ার। লাস্ট হচ্ছে আপনার ফিল্মটা থেকে কি এক্সপেক্ট করবে, আর ওইটার ইকোনমিক্স যদি বলতে চান ওইটাও বলতে পারেন, যে কত টাকার কি হচ্ছে। এই সিনেমাটা আসলে কত টাকার হচ্ছে এটা একটা অদ্ভুত গেম তৈরি হয়েছে, কারণ আমার সিনেমাটার 70% শুটিং হচ্ছে দেশের বাইরে। তো আমি জাস্ট রিসেন্টলি ফিরলাম হচ্ছে কাজাকিস্তান থেকে, তো ওখানে রেকি করতে গেছিলাম। তো ওখানে যাওয়ার পর যে ধরনের লোকেশন পাইছি, যে ধরনের টেকনিক্যাল সেট আপ পাইছি, আমার তো এখন আছে না এটা আরো বেটার করতে ইচ্ছা করতেছে। তো এটার তো একটা লিমিটেশন আছে। হ্যাঁ, অনেক ভালো বাজেটের একটা সিনেমা তো আসলে হইতে হবে, ভালো বাজেট ইনভেস্টমেন্ট হবে, কিন্তু এইটা ইনশিওর করতে পারি যে যত টাকা আসলে ইনভেস্ট হবে ভ্যালু ওয়াইজ এটা আরো বেটার ভ্যালুয়েশন পাবো। কারণ হচ্ছে সবাই অনেক কষ্ট করে সিনেমাটা করতেছে, হ্যাঁ, অনেক দুর্গম লোকেশনে অনেক কষ্ট করে, কারণ এটা ভালোবাসা থেকে করতেছে আমি মনে করি, অথবা আমার সাথে যারা কাজ করে আমার প্রতি ভালোবাসা থেকে করতেছে। তো এইখানে ইনভেস্টমেন্ট অবশ্যই ভালো একটা ইনভেস্টমেন্ট, কিন্তু ইউনিকনেস যদি চিন্তা করি, মানুষ এই ধরনের সিনেমা বাংলা সিনেমায় দেখেন, এটা সবাই তো আবার বলে আমার সিনেমা ডিফারেন্ট, মানে এটা আগে কখনো হয়নি। তো এখানে মূল বিষয়টা হচ্ছে ভিজুয়ালি এটা একটা ডিফারেন্ট ভিজুয়ালের সিনেমা, যেই ভিজুয়াল আমরা সচরাচর দেখি না, এটা আমি এনশিওর করতে পারি। আর একটা হচ্ছে যেই গল্প নিয়ে আমি কাজ করতেছি সেই গল্পের একটা ডিফারেন্ট পাওয়ার আছে, যেটা আমি নিজে আমার লাইফে কখনো ডিল করি নাই। মানে এতটুকু আমি মানে বলতে পারি যে আমার তো অনেক টেলিভিশন প্রোডাকশন হোক, সিনেমাও আমি করছি, চোরাবালিও করছি, কিন্তু আমার কাছে লাগে যে আমি এইরকম গল্প নিয়ে, কারণ গল্পের স্কেলটাই এত কঠিন, মানে আমার কাছে মনে হচ্ছে এত বছর পর আমি সিনেমা বানাইতে আসছি, কঠিনেরে ভালোবাসিলাম, ওইটা হইতে হবে আর কি। তো এখন দেখা যাক, মানে ইউনিকনেস থাকবে, ভিজুয়ালি প্রফিটেবল হবে নাকি না, তাহলে আপনার নেক্সট সিজনে আপনাকে এটা জিজ্ঞেস করবো যে আপনি রাইট নাকি রং। মানে আমি তো চেষ্টা করি প্রফিটেবল হবে, কিন্তু এটা তো সিনেমার হিট ফ্লপ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এটা আমি ক্লেম করতে চাই না। Let's see. We'll find out. Thank you so much, ভাই। I hope আপনি মজা পাইছেন। না, ভালোই লাগছে, অনেক আড্ডাবাজি করলাম, অনেক কিছু। থ্যাংক ইউ ভাই, না আর তেমন কিছু বলার নাই। থ্যাংক ইউ। বাই বাই। টাটা।